নমস্কার, শুভ সন্ধ্যা। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, চলুন আমরা শুরু করি। ওম সহনা ভবতু, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। চলো, আমরা প্রায় আমাদের ক্লাসের শেষ দিকে চলে এসেছি। আর হয়তো ম্যাক্সিমাম 4টে ক্লাস হতে পারে, বা 3টে বা 4টে, কিছু একটা হবে এরকম। কারণ আপনাদের জানুয়ারি মাস থেকে সেশন শুরু হয়েছিল, তো মোটামুটি মে মাসের 15 তারিখের মধ্যেই তো পরীক্ষা টরীক্ষা নিয়ে নেওয়ার কথা সবাই। অফিসিয়ালি এখনো কোনো ইনস্ট্রাকশন আসেনি, কিন্তু জেনারেলি এটাই তো হয়। তো সেই মতো যদি আমরা মের 15 তারিখ ধরে চলি, তাহলে হয়তো ম্যাক্সিমাম 3টে-4টে ক্লাস আমাদের হাতে আসে। সিলেবাসের ক্ষেত্রেও আমরা অনেকটা করেছি। আজকে আমরা যেমন সপ্তমী বিভক্তি শিখব। সপ্তমী বিভক্তি শিখলে মোটামুটি একটা বেসিক আপনাদের ক্লিয়ার হবে। এই যে শব্দ, তাদের প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এটার ব্যবহারিক প্রয়োগ কি, এই জিনিসগুলো আপনাদের কাছে স্পষ্ট অলরেডি হয়ে গেছে। সপ্তমীর আজকে প্রয়োগ শিখব, স্পষ্ট হয়ে যাবে। চলো, দেখতে পাচ্ছেন পিডিএফ? একবার আমাকে বলুন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, চলো আজকে আমরা একদম শিখব সপ্তমী বিভক্তির প্রয়োগ। তো আমরা এতক্ষণে দেখে দেখে এলাম যে কোন বিভক্তি কোথায় কাজ করে। যেমন প্রথমা বিভক্তি কোথায় হয়? যখন কর্তা হয়, কর্তাতে আমার প্রথমা বিভক্তি হয়। কর্তাতে আমার প্রথমা বিভক্তি হয়। দ্বিতীয় বিভক্তি কখন হয়? যখন কর্ম হয়, কর্মতে দ্বিতীয় বিভক্তি হবে। তৃতীয়া যখন করণ হবে, হ্যাঁ, তখন আমার তৃতীয়া বিভক্তি হবে। সম্প্রদানে কোন বিভক্তি হবে? চতুর্থী। 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 সম্প্রদানে চতুর্থী। অপাদানে পঞ্চমী। 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 ষষ্ঠী বিভক্তি হয়, কিন্তু ষষ্ঠী বিভক্তিকে আমরা কারক বলতে পারি না। ষষ্ঠী বিভক্তির কি অর্থ? সম্পর্ক। ষষ্ঠী বিভক্তিকে আমরা কারকের আওতায় ফেলতে পারি না। আর আজকে হবে সপ্তমী বিভক্তি। কোন অর্থে হয়? অধিকরণ, মানে কোনো কিছুর আশ্রয়, প্রতিষ্ঠা ইত্যাদি, এখানে আমাদের সপ্তমী বিভক্তি হয়। সব মিলিয়ে সংস্কৃততে কারক কটা হলো তাহলে? 6টা। 6টা। হ্যাঁ, একটি শ্লোকও আছে, কর্তা কর্ম চ করণম সম্প্রদানম তথৈব চ অপাদানম অধিকরণম ইত্যাহুঃ কারকানি ষট। এখানে একটা শ্লোক আছে। তো সবগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জেনেছি। প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠীর যে সম্পর্ক আমরা জেনেছি। আজকে আমরা পড়ব সপ্তমী। চলো শুরু করি। একদম সিম্পল ভাবে ভাবুন। নীডাহা, বাসা, পাখির বাসা, নেক্সট। নীডাহা अस्ति, নীডাহা अस्ति, বাসা আছে, পাখির বাসা আছে। কোথায়? গাছে। তো যখন আমরা কোথায়
এইভাবে প্রশ্ন করব, তখন যে উত্তরটা আসবে মানে কোনো একটা আধার, কোনো একটা আশ্রয়, এই আধার বা আশ্রয় একেই বলা হয় অধিকরণ। তাহলে অধিকরণের অপর নাম আমরা কি বলতে পারি? আধার বা আশ্রয়। তাহলে যে নীড়ের আধার কি, কোথায় আছে? গাছ, গাছে আছে। তাই জন্য বৃক্ষ শব্দ থেকে পঞ্চমী এই সপ্তমী করতে হবে। বৃক্ষ শব্দ আমার এখানে অপাদান, সরি, বৃক্ষ শব্দ আমার এখানে অধিকরণ, অধিকরণে সপ্তমী। এই নিয়ম অনুযায়ী বৃক্ষ শব্দে সপ্তমী হয়ে যাবে। কি হয়ে যাবে? বৃক্ষে। নীডঃ বৃক্ষে अस्ति। আপনি এদের প্লেস ইন্টারচেঞ্জ করতে পারেন। বৃক্ষে নীডঃ अस्ति, আপনি এটাও বলতে পারেন। বৃক্ষে নীডঃ अस्ति। কি আছে? নীড আছে। কোথায় আছে? বৃক্ষে আছে। অধিকরণ, অধিকরণে সপ্তমী। চলুন আরো উদাহরণ দেখি। খগাः বসন্তি। খগাः পাখি। খম গচ্ছতি ইতি খগা, মানে যারা আকাশে যায়, আকাশে ঘোরে, তাদেরকে খগা বলি। বহুবচনে খগাः। খগাः বসন্তি, পাখিরা বাস করে। কোথায়? নীড়ে। তো নীডঃ শব্দ ছিল, তার সপ্তমী হয়ে গেল নীড়ে। তাহলে বৃক্ষः বৃক্ষে, নীডঃ নীড়ে। তাহলে বলুন রামः কি হবে? রামে। রামে। कृष्णः कृष्णे, बालकः बालके, विद्यालयः विद्यालये। এগুলো সব সপ্তমীর উদাহরণ। অনুরূপ নপুংসকলিঙ্গ ক্ষেত্রেও সেম, অনুরূপ একদম। মীনः तरति, মেন সাঁতার কাটছে। মাছটা সাঁতার কাটে না, মাছ যায়, তো মিন যাচ্ছে বা সাঁতার কাটছে। কোথায়? জলে। তো জলম এখানে অধিকরণ, জল অধিকরণ, অধিকরণে সপ্তমী। কি হয়ে গেল? জলম থেকে জলে। তাহলে পুংলিঙ্গ আর নপুংসক লিঙ্গের ক্ষেত্রে একদম একই নিয়ম। ওকে, নেক্সট স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দেখুন। লেখনী, লেখনী अस्ति, লেখনী আছে। কোথায়? उत्पीठिका, उत्पीठिकायाम। मूल प्लस याम, उत्पीठिकायाम, उत्पीठिकाते। उत्पीठिका उत्पीठिकायाम, बालिका बालिकायाम। ओके, उत्पीठिकायाम। দেখুন, মহিলা পাকশালায়াম পচতি, পাকশালাতে রান্না করছে। চাটকা উপবিশতি, পাখি বসে আছে। কোথায়? শাখাতে। তো যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ, শাখা থেকে শাখায়াম মানে শাখাতে। আচ্ছা, আর একটা ধরন আছে স্থালি। কি হবে? স্থাল্যাম। আমরা এর অনেক কিছু শিখে আসছি। এর তৃতীয়াতে হয়েছিল কি? স্থাল্যা। চতুর্থতে কি হয়েছিল বলুন? স্থাল্যৈ। পঞ্চমীতে কি ছিল? স্থাল্যাহ। ষষ্ঠী পঞ্চমী দুটোই সমান ছিল। সপ্তমীতে কি হচ্ছে? স্থাল্যাম। প্রথম প্রসেসটা এক, দেখুন, স্থাল্যা, স্থাল্যৈ, স্থাল্যাহ, স্থাল্যাম। ফলাতি, ফলানি সন্তি, ফলগুলি আছে। কোথায়? স্থাল্যাম। নৌকা চলতি, নৌকা চলছে। কোথায়? নদীতে। তাহলে কি? নদ্যাম। নৌকা নদ্যাম চলতি। পরিষ্কার? তো এইভাবে আমরা কি জানতে পারলাম? রাম শব্দের সপ্তমী কি? একবচন রামে। রামে। ফলম শব্দের সপ্তমীর একবচন ফলে। ফলে। লতা শব্দের সপ্তমীর একবচন লতায়াম। 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 আচ্ছা, নদী শব্দের সপ্তমীর একবচন নদ্যাম। ব্যাস, এই শব্দগুলোই আমরা এখন প্রযোজ্য। কিছু উদাহরণ দেখবো, সামনে যাব।
একটি উদাহরণ এখানে করে দেওয়া আছে। ব্র্যাকেটে যে শব্দ সেখানে পরিবর্তন করতে হবে সপ্তমীতে। তাহলে বালকাহ পাঠাতি, বালক পড়ে কোথায়? বিদ্যালয়ে। বলুন 2 3 4 বলুন কি হবে? भक्ताः देवालये अर्चन्ति। হুম यानानि मार्गे गच्छन्ति। यानानि होगा। मार्गे गच्छन्ति। हाँ। खगाः वृक्षे कूजन्ति। हम्म मृगाः प्राणिविहारे विहरन्ति। बचाओ बोलून। अध्यापिका पुस्तकालये पठति। हाँ, अध्यापिका पुस्तकालये पठति। বাহ, দেখুন স্ত্রীলিঙ্গের উদাহরণগুলো বলুন। সৌগতবাবু বলুন। बालिका दोला दोलायां खपी स्वपिति। स्वपिति। स्वपिति, हाँ स्वपिति মানে ঘুমানো। अच्छा। छात्राः पाठशालायां पठन्ति। वत्स्याः गोशालायां निष्ठन्ति तिष्ठन्ति। 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 वत्साः মানে বাছুর। अच्छा। पर्यटकाः मेलायां भ्रमन्ति। वानरः शाखायाम् उपविशति। একটা জিনিস দেখুন তাহলে, লতা, দোলা, পাঠশালা, গোশালা, মেলা, শাখা প্রত্যেকটা শব্দ বাংলাতে আছে। দেখুন তো, এমন একটা শব্দ বলুন যেটা বাংলায় নেই। কতটা সংস্কৃতের দ্বারা বাংলা প্রভাবিত বোঝা যায়। প্রত্যেকটা শব্দ কিন্তু আমরা বাংলাতে প্রয়োগ করি, আর প্রতিটা শব্দ এসছে সংস্কৃত থেকে। তার মানে বাংলা ওতপ্রোতভাবে সংস্কৃতের সাথে জড়িত। আচ্ছা, অর্ণব বাবু চেষ্টা করুন, ইকারান্ত শব্দের ক্ষেত্রে কি হবে? हाँ सर। राज्यपालः धान्यं राजधान्यां राजधान्यां तिष्ठति। तिष्ठति। हाँ। अग्रजः भगिन्यां স্নেহয়তি। এরকম আছে। স্নেহয়তি। স্নেহয়তি না, হয়তো না, হ্যতি, হয়জফলা। স্নেহয়তি মানে স্নেহ করে। स्नेहति। স্নেহ করা। যেমন পড়েছিলাম না আমরা হ্যাহা, यः। তেমনই এটা স্নেহয়তি। कृषकौ शक्त्यां शकट्यां। शकट्यां। शकट्याम् उपविशतः। উপবিশতः। शकट्टी মানে হচ্ছে ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি, शकट्टी। गृहिणी भिक्षुक्यां दयां करोति। दयां करोति। हाँ। मसी लेखन्याम् अस्ति। মসি লেখন্যাম অস্তি। লেখনীতে কালি আছে। মসি মানে হচ্ছে ইঙ্ক, কালি। লেখনী মানে হচ্ছে পেন। তো কালি কোথায় আছে? পেনে আছে। তো তাই ইঙ্ক মসি লেখন্যাম অস্তি। পরিষ্কার। তেমনই নপুংসকলিঙ্গের ক্ষেত্রেও সোজা। জলম বলুন কি হবে? জলম জলে। লোকয়ানাম लोकयाने লোকয়ানে। মন্দিরাম मंदिरे मंदिरे মন্দিরে। মিত্রাণী এখানে বহুবচন প্রয়োগ করে দিয়েছে, আমরা এখনো বহুবচন শিখিনি, তাই জন্য ছেড়ে দিন। আসনাম আসনে। आसने গগনাম गगने गगने। হ্যাঁ, এবারে দ্বিবচন বহুবচন আমাদেরকে শিখতে হবে। মনে রাখবেন, ষষ্ঠীর দ্বিবচন আমরা পেয়েছিলাম, তাই না? ষষ্ঠীর দ্বিবচন সপ্তমীর দ্বিবচন সমান।
ষষ্ঠী সপ্তমীর দ্বিবচন সমান। ষষ্ঠী সপ্তমীর দ্বিবচন সমান। দেখো দেবः দেবে, এটা তো আমরা পেয়ে গেলাম। দেবয়োঃ দ্বিবচন পাচ্ছিলাম দেবয়োঃ ষষ্ঠীতে, তো এখানেও দেবয়োঃ। আর কি হবে? দেবেষু। দেবেষু পরিবর্তনটা কোথায় হচ্ছে দেখুন, তাহলেই স্পষ্ট হয়ে যাবে। দেবেষু যখন বলছি পরিবর্তন কোথায় হচ্ছে? মূল শব্দ ছিল দেব, সপ্তমীতে গিয়ে পরিবর্তনটা কি হয়ে যাচ্ছে? দেব যেমন ছিল আছে, সাথে একটা এসু যোগ হচ্ছে, এসু। এটাই নিয়ম, সব জায়গাতে এই নিয়মটাই খাটবে। পুংলিঙ্গ নপুংসকলিঙ্গের ক্ষেত্রে সব জায়গাতে এই নিয়মটাই খাটবে। তাহলে দেবেষু। দ্বিতীয়টা বলুন, বৃক্ষः কি হবে? বৃক্ষে वृक्षयोः বৃক্ষয়োः वृक्- বৃক্ষেষু वृक्षेषु। हाँ, धीवरः। धीवरयोः धीवरेषु हाँ, एक वचन द्विवचन बहुवचन। धीवरे धीवरयोः धीवरेषु धीवरेषु। हाँ, छात्रः। छात्रे छात्रयोः छात्रेषु। দেখুন পরিবর্তন লক্ষ্য করুন, এখানে দেবে যখন এই দ্বিবচনটা হচ্ছে দেখুন মূলটা বসে যাচ্ছে, তার সাথে একটা ইয়োহ, ব্যাস। দেব ইয়োহ, বৃক্ষ বৃক্ষ ইয়োহ, ধীবরः ধীবর ইয়োহ, ছাত্রः ছাত্র ইয়োহ, চালকः চালক ইয়োহ। প্রত্যেকটা মূল তার সাথে একটা ইয়োহ, ব্যাস এটাই। আর এখানে হচ্ছে একটা এসু, তো বৃক্ষ বৃক্ষেষু, ধীবরः বলুন ধীবরেষু, ছাত্রः छात्रेषु ছাত্রেষু, চালকः চালকেষু। চালকেষু তো পুংলিঙ্গের সাথে আমরা নপুংসকলিঙ্গটাও পড়ে নিই, তাহলে সোজা হয়ে যাবে, কারণ দুটো একই, একদম এক, কিচ্ছু আলাদা নেই। ফলম ফলে, ফলয়োঃ ফলেষু, খনিত্রম খনিত্রম মানে হচ্ছে খনি, খনিত্রম কি হবে? खनित्रे खनित्रे खनित्रयोः खनित्रयोः। खनित्रेषु गुड, खनित्रेषु। 20 करतलम। করতলে করতলয় করতলেষু करतलयोः। করতলয় करतलयोः। हाँ, करतलयोः करतलेषु। তলেষু হ্যাঁ, আচ্ছা। পুংলিঙ্গ আর নপুংসকলিঙ্গ একদম সোজা কোথা থেকে শুরু হয়েছিল? চতুর্থী থেকে। চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এক পর্যন্ত ছেড়ে দিলে প্রায় সমান। চলো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বালিকা, তো বালিকায়াম এটা আপনারা দেখে এসেছেন। ষষ্ঠী দিবসের মনে করুন পেয়েছিলাম আমরা না, বালিকায়োঃ, এখানেও সেম বালিকায়োঃ। তালিকা তালিকায়োঃ। মালা কি হবে? মালয়োঃ। ছায়া ছায়ায়োঃ। গায়িকা কি হবে? গায়িকায়োঃ। খেয়াল রাখবেন বহুবচনের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা নিয়ম। পুংলিঙ্গ বা নপুংসকলিঙ্গের মতো না, মূল লাগাবো তার সাথে একটা দন্তস যোগ করবো, মূল প্লাস স। নপুংসকে পুংলিঙ্গে কিন্তু মূর্ধন্য স হচ্ছিল, তার আগে একটা এ। বালিকে বালকেষু বিদ্যালয়েষু রামেষু, এ প্লাস মূর্ধন্য স। কিন্তু এখানে কি পাবো? মূল প্লাস দন্তস স। তাহলে কি? বালিকাসু। তালিকা বলুন তালিকাসু। মালা সু মালাসু। ছায়া ছায়াসু। ছায়াসু গায়িকা গায়িকাসু এখানে সব সুযোগ হবে। তেমনি স্ত্রীলিঙ্গের যে দ্বিতীয় প্রকার তার ক্ষেত্রে সেম টু সেম নিয়ম। विद्यार्थिनी विद्यार्थिन्याम एक वचन, गृहिणी बोलून वचन बोलून, गृहिणी एक वचन बोलून, गृहिणी गृहिण्याम, दर्वी দ্রব্যম दर्वी दर्व्याम, कर्तरी কর্তব্যম कर्तर्याम, सूची সুচ্যাম सूच्य सूच्याम।
দ্বিবচন খেয়াল করুন কি হচ্ছে, ষষ্ঠীর দ্বিবচনে কি হচ্ছিল, সেটা সপ্তমী দ্বিবচন হবে। বিদ্যার্থিনী শব্দ ছিল, এক বচন পেলাম বিদ্যার্থিন্যাম, কিন্তু দ্বিবচনে কি করব, ওই বিদ্যার্থিন্যতে গিয়ে আটকে যাব, বিদ্যার্থিন কি ওকার দিয়ে দেবো, বিদ্যার্থিন্যোহ, বিদ্যার্থিন্যোহ। বলুন 12 তাহলে কি হবে, 12টা গৃহিণী সপ্তমী দ্বিবচন। গৃহিণ্যোः गृहिण्याम् गृहिण्योः, गृहिण्योः। दर्वी, दर्व्योः दर्व्योः, दर्व्योः दर्व्योः। सूची, सूच्योः सूच्योः। তেমনি নপুংসকলিঙ্গের এই বহুবচনের ক্ষেত্রে কিন্তু আবার আলাদা নিয়ম, কিন্তু এটা কিন্তু আবার লতা শব্দের মতো না, কারণ লতা শব্দ দেখুন কি হচ্ছিল, মূল প্লাস দন্তের স, এখানে কি হবে, মূল প্লাস মূর্ধন্যস্য। মূল কি ছিল, বিদ্যার্থিনী, তার সাথে মূর্ধন্যস্য, বিদ্যার্থিনীষু। এখানে কিন্তু আলাদা নিয়ম, এটা খেয়াল রাখতে হবে। গৃহিণী তাহলে কি হবে, গৃহিণী প্লাস মূর্ধন্যস্য হস্য, গৃহিণীষু। তারপরে দর্বি কি হবে, दर्वीषु দর্বিষু। এইভাবে কর্তারি কর্তারিষু, সূচি সূচিষু, সূচিষু। ওকে, দেখুন অনেক প্রশ্ন আছে, ধীরে ধীরে উত্তর করতে হবে আমাদেরকে। তখন প্রশ্ন এরকম আসবে, ছাত্রাহ কুত্র পঠন্তি, ছাত্ররা কোথায় পড়ে। প্রশ্ন দেখুন কোথায়, মানে অধিকরণ বাচক প্রশ্ন, উত্তর নিশ্চয়ই অধিকরণ বাচক হবে। বিদ্যালয়েতে পড়ে, তাহলে কি বিদ্যালয় শব্দের সপ্তমী করতে হবে। তাহলে দেখুন ব্যাখ্যাটা সপ্তমী, এই ব্যাখ্যাটাই আছে বিদ্যালয় শব্দ তার সপ্তমী, তাহলে কি হবে, ছাত্রাহ বিদ্যালয়ে পঠন্তি, ছাত্রাহ বিদ্যালয়ে পঠন্তি। ওকে, বলুন পুস্তকালয়ः সপ্তমী, पुस्तकालये पुस्तकालये। ग्रामः, ग्रामे ग्रामे क्रीडाङ्गणम्, क्रीडाङ्गणे आपणः, आपणे आपणे। এইভাবে अश्वशाला, अश्वशालायां अश्वशालायाम, एकदम। नदी, नद्यां তাহলে জনাः कुत्र स्नान्ति, नद्यां, জনাः नद्यां स्नान्ति, সব মানুষেরা নদীতে স্নান করে। এইভাবে যেমন দেখুন লোকসভা কুত্র বর্ততে, দেহলি, তাহলে কি হবে, देहल्यां দেহল্যাম, লোকসভা দেহল্যাম বর্ততে। এইভাবে। আচ্ছা, চেষ্টা করুন কি হতে পারে। একসঙ্গে দেখাতে পারবো আমি, একটু ছোট করতে হবে। হ্যাঁ বলুন কি হবে। আচ্ছা আমি একটু ছোট করি তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ বলুন, একটা করে দেওয়া আছে, শিক্ষকাः ড্যাশ পাঠয়ন্তি, শিক্ষকেরা কোথায় পড়ায়, শিক্ষকেরা বিদ্যালয়ে পড়ায়। এই উদাহরণটা আমাদের করে দেওয়া আছে, বাকিগুলোকে করতে হবে। सिंहाः वने गर्जन्ति সিংহাः বনে গর্জন্তি। ওকে, তারপরে मीनाः जले तरन्ति मीनाः, হ্যাঁ জলম শব্দ আছে, জলে তরন্তি। তারপরে
ময়ূরাহ ড্যাশ নৃত্যন্তি, ময়ূরারা ময়ূরেরা কোথায় নাচে? वृक्षे वृक्षे হ্যাঁ হ্যাঁ, ময়ূর বৃক্ষেতে নাচবে? ময়ূর গাছে নাচতে পারে? ময়ূর তো মাটিতে নাচবে। এটা হতে পারে না? উদ্যানম মানে মাঠ বা বাগান টাইপের উদ্যানম। ময়ূরাহ কোথায় নাচে? উদ্যানে নাচে। उद्याने হ্যাঁ। আচ্ছা, 4, 5 বালাহ ড্যাশ ক্রীডন্তি, বালকেরা কোথায় খেলে? প্রাঙ্গণম থেকে প্রাঙ্গণে হতে পারে। প্রাঙ্গণে হতে পারে, অবশ্যই প্রাঙ্গণে হতে পারে। ওকে, 6 পাকশালায়াম মহিলাः পাকশালাयाम् अन्नं पचन्ति, একদম। 7 গঙ্গায়াম ভক্তাः ড্যাশ স্নান্তি, কোথায় স্নান করে? গঙ্গায়াম। গঙ্গায়াম 8 গুরুকুলে হ্যাঁ, ভক্তাः ড্যাশ স্নান, এটা তো হয়ে গেল। শিষ্যাः ড্যাশ নিবসন্তি, শিষ্যাः গুরুকুলে নিবসন্তি, হ্যাঁ হতে পারে। তারপরে কাকাः ড্যাশ উপবিশন্তি, কাকেরা কোথায় বসে থাকে? वृक्षे বৃক্ষে। ধনিকাः ড্যাশ নিবসন্তি, ভবনে भवने ধনিকাः ভবনে নিবসন্তি। নির্ধনাः ড্যাশ নিবসন্তি, নির্ধনীরা কোথায় বসে থাকে? कुटीरे কুটিরে উপবিশন্তি, নিবসন্তি। এইভাবে সপ্তমী বিভক্তি খুব সোজা, কঠিন না। হ্যাঁ, এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম সেটা কি? এরকম যদি আমি একটা নাম্বার লিখি তাহলে কি করতে পারি? অধিকরণে সপ্তমী। এতক্ষণ যা যা পড়লাম অধিকরণে, অধিকরণ মানে কি? আধার হতে পারে, আশ্রয় হতে পারে, আধার অথবা আশ্রয়। এতক্ষণ আমরা যা যা পড়েছিলাম আধার অথবা আশ্রয় বাচক পড়েছিলাম। অধিকরণে সপ্তমী। এবারে যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে নির্ধারণে সপ্তমী। 2 নম্বর পয়েন্ট কি? নির্ধারণে সপ্তমী। কোনো একটা জিনিসকে নির্ধারণ, স্পেসিফিক বলতে গেলে আমরা ষষ্ঠী সপ্তমী বিভক্তির প্রয়োগ করি। কিভাবে করি দেখুন। আমি আগের দিন আপনাদের বলেছিলাম না, এরকম করে যদি থাকে, ধরুন রামঃ কৃষ্ণঃ, ধরুন দুটো ইন্ডিভিজুয়াল, একটা রাম একটা কৃষ্ণ। আমি যদি এই দুটোকে একসাথে লিখতে যাই তাহলে কিভাবে লিখতে পারবো? আগের দিন বলেছিলাম রামকৃষ্ণ একদম দ্বিবচন করে দেবে, রামকৃষ্ণ। তাহলে এটা জেনারেলি বুঝতে পারছেন এটা কোন বচনে আছে? দ্বিবচনে আছে। তাহলে বলুন এদের সপ্তমী দ্বিবচন কি হবে এদের থেকে? रामकृष्णयोः হ্যাঁ, শ্যামৌ থাকলে তার সপ্তমী দ্বিবচন কি হতো? শ্যাময়োঃ, তাই না? এখানেও রামকৃষ্ণ, এদের সপ্তমীর বহুবচন কি হবে? সরি, দ্বিবচন কি হবে? রাম কৃষ্ণ, তার সাথে একটা ইয়োহ, মানে রাম এবং কৃষ্ণের মধ্যে, মানে এই দুজনের মধ্যে। সপ্তমী বিভক্তিতে এটাই অর্থ। দেখুন, আপনারা বলতে পারেন স্যার এটা তো ষষ্ঠী বিভক্তিতেও তো হয় দ্বিবচনে, এটা রূপ। যদি ষষ্ঠী বিভক্তির রূপ নিই তাহলে দেখুন এর অর্থ কি হয়ে যাবে? রাম এবং কৃষ্ণের, তাই না? রামকৃষ্ণয়োঃ ষষ্ঠী বিভক্তির অর্থ নিলে একটু কি অর্থ হবে? রাম ও কৃষ্ণের, রাম এবং কৃষ্ণের। কিন্তু সপ্তমী নিলে কি অর্থ হবে? রামকৃষ্ণের মধ্যে। ওকে, তাহলে যদি এটা ষষ্ঠী নিই তাহলে রাম এবং কৃষ্ণের ষষ্ঠী সম্পর্ক চলে আসবে। সপ্তমী নিলে কি অর্থ আসবে? রাম এবং কৃষ্ণের মধ্যে। বোঝা গেল? এই দুজনের মধ্যে কোনো কিছুকে নির্ধারণ করতে হবে, তাই জন্য সপ্তমী হচ্ছে। উদাহরণ দিচ্ছি দেখুন, ভীমার্জুনৌ, সপ্তমী দ্বিবচন ভীমার্জুনয়োঃ, এর মানে কি? ভীম এবং অর্জুনের মধ্যে। কে জ্যেষ্ঠ? ভীমঃ জ্যেষ্ঠঃ। মানে যখন আমরা নির্ধারণ করব কোনো কিছু, এই দুজনের মধ্যে এটা, এদের মধ্যে এটা,
নির্ধারণে সপ্তমী হবে। কাদের মধ্যে নির্ধারণ করছি? ভীম এবং অর্জুনের মধ্যে। তো যাদের মধ্যে নির্ধারণ করছি সেখানে সপ্তমী হবে। এখানে নির্ধারণ করছিলাম তাই জন্য সপ্তমী। বুঝতে পারলাম? ভীম অর্জুনয়োঃ মানে ভীম এবং অর্জুনের মধ্যে ভীমঃ জ্যেষ্ঠঃ, ভীম হচ্ছে জ্যেষ্ঠ। এরকম ভাবে নাম্বার 12টা করুন, কি হবে? নাম্বার 12 কি হবে? কৌরব পাণ্ডবয়োঃ। কৌরব পাণ্ডবয়োঃ। এখানে কি দ্বিবচনই এখানে কি হ্যাঁ, দ্বিবচনই প্রয়োগ করবো? নিশ্চয়ই দ্বিবচনই তো হবে এই দুজনের মধ্যে। আসলে কৌরব এবং পাণ্ডব, হ্যাঁ বলছি কৌরব এবং পাণ্ডব তো অনেক বোঝায়, সেই জন্য জিজ্ঞাসা করছি যে এটা কৌরব আচ্ছা পাণ্ডব আচ্ছা দুটো মানে আচ্ছা, চলুন। দুজনকে হ্যাঁ, বোঝাবো। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। চলুন, ধরুন আছে ভীমঃ, এও কৌরব। আচ্ছা, দুর্যোধনঃ, এই ভীম পাণ্ডব, দুর্যোধনঃ এই কৌরব। এবারে তো আমি একজন একজন ধরতে পারি। ভীম একজন কৌরব, ভীম একজন পাণ্ডব, দুর্যোধন একজন কৌরব। এই পাণ্ডব এবং কৌরব কৌরবের মধ্যে। কৌরবের একজন পাণ্ডবের একজন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, সেই। এই অর্থ নিতে পারি আমরা। তাহলে ভীম সরি কৌরব পাণ্ডবয়োঃ পাণ্ডবः শ্রেষ্ঠः, এদের মধ্যে পাণ্ডবরাই হচ্ছে শ্রেষ্ঠ, পাণ্ডব শ্রেষ্ঠ। তারপরে বলুন। গঙ্গা যমুনায়াম। একটু কেয়ারফুলি দেখতে হবে, দেখুন সিম্পলি। গঙ্গা যমুনায়োঃ। হ্যাঁ, একদম সিম্পলি। ধরুন গঙ্গা শব্দ, গঙ্গা ধরুন যমুনায়োঃ। গঙ্গা শব্দ, গঙ্গা শব্দের দ্বিবচন কি হবে? গঙ্গে। সেখান থেকে আমি চাইছি সপ্তমী দ্বিবচন বার করতে, তাহলে কি হবে? গঙ্গায়োঃ। এটাও তো সেম না, গঙ্গা যমুনে। সপ্তমী দ্বিবচন করলে কি হবে? গঙ্গা যমুনয়োঃ। ব্যাস এটাই, গঙ্গা যমুনয়োঃ। বলুন এবারে, গঙ্গা যমুনয়োঃ, গঙ্গা এবং যমুনার মধ্যে যমুনা গম্ভীরা, যমুনা হচ্ছে আপনার গম্ভীর। ওকে, নেক্সট। তারপরে সিংহ ব্যাঘ্রয়োঃ সিংহ বলবান। সিংহ ব্যাঘ্রয়োঃ, সিংহ এবং ব্যাঘ্রের মধ্যে সিংহ বলবান। হ্যাঁ, তারপর গ্রাম নগরয়োঃ গ্রামঃ শান্তঃ। অর্থ বুঝতে পারছেন? গ্রাম শান্ত, গ্রাম হচ্ছে শান্ত। তারপরে সর্প নকুলয়োঃ সর্প সরীসৃপঃ। হ্যাঁ, সর্প সরীসৃপ, এইভাবে হতে পারে। তেমনি বহুবচনের প্রয়োগ হতে পারে। দেখুন ধর্মরাজঃ, দেখুন পাণ্ডবাঃ, নিশ্চয় বুঝতে পারছেন বহুবচন হবে। তো পাণ্ডবদের মধ্যে ধর্মরাজঃ পাণ্ডবেষু, দেখুন পাণ্ডবাঃ ছিল বহুবচন, তাই জন্যে পাণ্ডবেষু বহুবচন। নাম্বার 22 বলুন। দুর্যোধনः ড্যাশ জ্যেষ্ঠः। दुर्योधनः दुर्योधनः कौरवेषु कौरवेषु জ্যেষ্ঠঃ। ज्येष्ठः, एकदम। জ্যেষ্ঠঃ। 23 কাকঃ খগেষু চতুরঃ। হ্যাঁ, পাখিদের মধ্যে কাক হচ্ছে চালাক। ওকে, 25 প্রয়াগঃ তীর্থনিষু শ্রেষ্ঠঃ। আচ্ছা,
ফলম ফলে ফলানি। সপ্তমী বিভক্তির বহুবচন এক বচন করলে কি হবে? এখান থেকে ফলে, ফলে থেকে কি হবে? ফলায়োহ। বহুবচন করলে কি হবে? ফলানি থেকে ফলেষু। তাহলে তীর্থানি বহুবচন না, তীর্থম তীর্থে তীর্থানি। তাহলে সপ্তমী বহুবচন করলে কি পাবো এখান থেকে? ফলানি ফলেষু, তীর্থানি। তীর্থেষু। হ্যাঁ, বুঝতে পারলেন? তীর্থগুলির মধ্যে প্রয়াগ শ্রেষ্ঠ, প্রয়াগরাজ এলাহাবাদ। তাহলে স্যার এটা কি মানে তীর্থম, মানে এর যে হ্যাঁ এক হ্যাঁ হ্যাঁ, বচন? তীর্থম 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 তীর্থে তীর্থানি। 30 30 কমলম পুষ্পেষু पुष्पेषु পুষ্পেষু উত্তমম। উত্তমম। সপ্তমী অন্ত প্রয়োগ, সপ্তমী বিভক্তির এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, কিছু কিছু উদাহরণ অভ্যাস করা যাক। বলুন 2, নাম্বার 2, यतिवरः संगम মানে কোনো কিছু সঙ্গম স্থল, সঙ্গমঃ এক বচন আছে, তাহলে সপ্তমীর এক বচন কি হবে? সঙ্গমে 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 সঙ্গমে। হ্যাঁ, यतिवरः সঙ্গমে স্নাতুম গচ্ছতি, স্নান করার জন্য যাচ্ছে। 3, ভক্তः পুরীয়াম জগন্নাথম अर्चति। ভক্তः পুরীয়াম, পুরীতে জগন্নাথম আর জগন্নাথকে দেখছে, দেখছে না, পুজো করছে। 5, 4, पर्यटकः कोणार्के কোণার্কে। चित्राणि হ্যাঁ, কোণার্কে कोणार्के चित्राणि প্রশংসতি, প্রশংসতি। প্রশংসা করছে। পর্যটকः কোণার্কে, কোণার্কে চিত্রগুলিকে দেখে প্রশংসা করছে, চিত্রগুলির প্রশংসা করছে। কোণার্কে অনেক চিত্রপুত্র আঁকা আছে, সেইগুলিকে দেখে প্রশংসা করছে। 7, শিবঃ হিমালয়ে বসতি। শিবঃ হিমালয়ে বসতি, শিব হিমালয়ে বাস করছে, একদম। 8, যুধিষ্ঠিরः পাণ্ডবেষু পাণ্ডবেষু শ্রেষ্ঠः। শ্রেষ্ঠঃ। শ্রেষ্ঠ, পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ, একদম। হুম, 19, মহারাজাः রাজসভায়াं মিলন্তি। মহারাজা রাজসভায়াম মিলন্তি, রাজসভাতে মিলছে। ওকে, অনেক উদাহরণ আছে। 3 নম্বর নিয়ম লিখুন। কি নিয়ম? প্রথমটা হয়ে গেল কি? অধিকরণে সপ্তমী। দ্বিতীয়টা আমি কি বলেছিলাম? নির্ধারণে সপ্তমী। তৃতীয় নিয়ম নিপুণ কুশলাদিনাম প্রয়োগে সপ্তমী। যখন নিপুণ, কুশল, সমর্থ এই সমস্ত শব্দের প্রয়োগ থাকবে, তখন আমাদেরকে বুঝতে হবে সেইগুলিতে সপ্তমী হবে, সেই বিষয়গুলিতে সপ্তমী হবে। একটু উদাহরণ দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন কি আছে? এষা কুশলা, এ কুশলা, কুশলী বা কুশলা, স্ত্রীলিঙ্গে কুশলা, কুশল শব্দের প্রয়োগ হয়েছে। এবারে প্রশ্ন বাংলায় যদি করি, কিসে কুশল, কিসে, সেই একটা সপ্তমী বাচক প্রশ্ন হয়ে যাচ্ছে না? কিসে। তাই জন্য যেহেতু কুশল শব্দের প্রয়োগ হয়েছে, অটোমেটিক্যালি প্রশ্নবাচকে সপ্তমী চলে আসছে। তাই জন্য তাকে বোঝানোর জন্য সপ্তমী প্রয়োগ করতে হবে। কিসে? নৃত্যম ছিল, নৃত্যে।
তো কুশলা শব্দের প্রয়োগ হয়েছে তার আগে সপ্তমী। কিসে কুশলা? নৃত্যে কুশলা। এষা নৃত্যে কুশলা, ये নৃত্যে কুশল। 2 নম্বর বলুন। নাম্বার 2, सा कार्ये निपुणा। सा कार्ये निपुणा। हाँ। 6, जगन्नाथः उद्याने कुशलः। उद्याने नास्ति, अध्यापने। ও হ্যাঁ, অধ্যাপনে কুশলः। অধ্যাপনে তো একটা বিষয় থাকতে হবে না, উদ্যানে মানে বাগানে কুশল, বাগানে কি কুশল, কোনো বিষয় আসছে না, একটা বিষয় রাখতে হবে। হ্যাঁ। 8, নাম্বার 8, एषः श्लोकोच्चारणे समर्थः। হ্যাঁ। তো যখনই নিপুণ, কুশল, সমর্থ, চতুর, মন্দ, ভালো, শ্রেষ্ঠ এই সমস্ত প্রয়োগ আসবে তখনই আমরা চতুর্থী বিভক্তি সপ্তমী বিভক্তি করব। নাম্বার 5 লিখুন নিয়ম কি, যখন আমরা প্রীতিহি, আসক্তি, স্নেহ, বিশ্বাস এই সমস্ত শব্দের প্রয়োগ করব, তাহলে জেনারেলি কিসে প্রীতি, কিসে আসক্তি, কোথায় স্নেহ, কোথায় বিশ্বাস, এই সমস্ত সপ্তমী বাচক প্রশ্ন অটোমেটিক্যালি চলে আসবে। তাই জন্য এখানেও সপ্তমী। তাই জন্য কি নিয়ম বলতে পারি আমরা, প্রীতি, আসক্তি, স্নেহ, বিশ্বাস এই শব্দগুলি যখন প্রয়োগ করব, কোন বিষয়ে সেই শব্দগুলির প্রদর্শন হচ্ছে সেই বিষয়ে সপ্তমী হবে। উদাহরণ দেখুন, জননী স্নেহতি, জননী স্নেহ করে বা জননীর স্নেহ আছে, কোথায় বা কাকে স্নেহ করে বা কোথায় স্নেহ আছে। পুত্রিয়াহ মানে পুত্রী শব্দের বহুবচন, তাহলে পুত্রী শব্দের সপ্তমীর বহুবচন কি হবে, পুত্রেষু। জননী পুত্রেষু স্নেহতি, জননী পুত্রীদের মধ্যে স্নেহ রাখে, পুত্রীদেরকে স্নেহ করে, এই অর্থ আমরা বলতে পারি। নাম্বার 2 বলুন। অধ্যাপকः ড্যাশ স্নেহতি, অধ্যাপকেরা স্নেহ করে, কোথায় স্নেহ করে, ছাত্রেষু। छात्रेषु। ছাত্রেষু স্নেহতি। খুব সুন্দর। 5, 4, নাম্বার 4, रुग्णः वैद्येषु विश्वासं कुर्वन्ति। হ্যাঁ, রুগ্নরা বৈদ্যদেরকে, চিকিৎসকদেরকে বিশ্বাস করেন। 7, अम्बायाः पुत्रे प्रीतिः अस्ति। अम्बायाः पुत्रे মানে অম্বার প্রীতি अस्ति, অম্বার প্রীতি আছে, কোথায়, পুত্রে, অম্বার পুত্রে প্রীতি আছে। ওকে। 10, राक्षसस्य स्वर्गे आसक्ति। হ্যাঁ, রাক্ষসের আসক্তি কোথায় আছে, স্বর্গে। স্বর্গ আমাকে নিতে হবে, স্বর্গে তো আসক্তি আছে। ওকে। আচ্ছা, আগে 16, কি হবে, भक्तानां देवतेषु भक्तिः। হ্যাঁ আমি এটা শোনার জন্য ওয়েট করছিলাম। তো দেবতাহ, পুংলিঙ্গ বাচক দেব হলে আমরা তাকে বলি দেবহ, পুংলিঙ্গে দেব। কিন্তু স্ত্রীলিঙ্গে একটা শব্দ প্রয়োগ হয় দেবতা, দেবতা মানেও দেব। এই দেবতা মানে কোনো স্ত্রী না, কিন্তু
এই দেবতা মানেও কিন্তু দেব। পুংলিঙ্গে প্রয়োগ হলে দেবাহ, স্ত্রীলিঙ্গে আমরা প্রয়োগ করি দেবতা, আকারান্ত শব্দ। তার মানে এখানে বহুবচন আছে স্ত্রীলিঙ্গে, তাহলে কি হবে? ভক্তানাম দেবতাসু। দেবতাসু, দেবতাদের মধ্যে ভক্তি আছে। ভক্তদের ভক্তি কোথায় আছে? দেবতাদের মধ্যে, এইটুকুনি। তো এইভাবে আমরা কিন্তু করতে পারি। চলুন এখন আমরা কি শিখবো? সাহা, এশা ইত্যাদি যে প্রয়োগগুলো আছে সেগুলো শিখবো। দেখুন, আমরা দেখে নিয়েছি, কি দেখে নিয়েছি? রামে রাময়োহ রামেষু, লতায়াম লতয়োহ লতাসু, দেখে নিয়েছি না এগুলো? ধীরে ধীরে আমরা সব পড়ে নিয়েছি কিন্তু এগুলো। আচ্ছা, আর কি দেখেছি? নদ্যাম নদ্যোহ নদীষু, ফলে ফলয়োহ ফলেষু, এগুলো দেখে নিয়েছি। নেক্সট সাহা, সাহা থাকলে তার সপ্তমী কি হবে? তসমিন। ষষ্ঠী বচন আমরা পড়েছিলেন তয়োহ, এখানেও সেম তয়োহ। আর তেষু, যেহেতু পুংলিঙ্গ প্রকরণ চলছে, তসমিন তয়োহ তেষু, পারলে নোট করে নিন। তসমিন তয়োহ তেষু, তসমিন তয়োহ তেষু, তসমিন তয়োহ তেষু। ওকে, তেমনি এষা থাকলে সামনে শুধু এ যোগ করে দেন। এতস্মিন এতয়োহ এতেষু, এতস্মিন এতয়োহ এতেষু, এতস্মিন এতয়োহ এতেষু। তসমিন মানে তাতে, তাদের দুজনেতে, তাদের সবাইতে। এতে এদের দুজনের মধ্যে, এদের সবাইয়ের মধ্যে, এই অর্থ। আচ্ছা, নপুংসক লিঙ্গের একদম সোজা, তসমিন তয়োহ তেষু এতস্মিন এতয়োহ এতেষু, একদমই সোজা সোজা রূপ, দুটোতে একদমই সেম, অবিকল। কিন্তু স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে একটু আলাদা। কি দেখুন, তস্যাম, পুংলিঙ্গে হয় তসমিন, স্ত্রীলিঙ্গে হয় তস্যাম। তস্যাম তয়োহ তাসু, দেখুন তাসু, তস্যাম তয়োহ তাসু। আর একটা যোগ করে দিন, এতস্যাম এতয়োহ এতাসু, এতস্যাম এতয়োহ এতাসু। এর প্রয়োগ দিয়ে আমরা এক্ষুনি অভ্যাস করব। পরিষ্কার? তাহলে সাহা এষাহ তদ এতদ, এই দুটো সমান। সা এষা, তস্যাম তয়োহ তাসু, এতস্যাম এতয়োহ এতাসু। ক্লিয়ার? ওকে, নেক্সট ভবান। খুব খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। ভবতি, কি রূপ হয়? ভবতি। ভবান শব্দের সপ্তমী, মানে আপনার মধ্যে যদি এই প্রয়োগ করতে চাই, ভবান মানে আপনি, সপ্তমী মানে আপনাতে বা আপনার মধ্যে, তাহলে কি রূপ হয়? ভবতি। এই ভবতে কিন্তু ভবতা ভবতি, এই ভবতি ভবতা ভবন্তি ভবতি নয়, এটা কিন্তু শব্দরূপ। ভবতি ভবতাই ভবতোহ, ভবতি ভবতোহ ভবৎসু, এই রূপটাও ইম্পর্টেন্ট। ব্যাস, এই দুটোই যা কঠিন, আর কোনো কঠিন নেই। ভবতি ভবতোহ ভবৎসু, ভবতি ভবতোহ ভবৎসু, ভবতি ভবতোহ ভবৎসু। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আপনারা জানেছেন, নদী শব্দের মতো সেম। নদ্যাম ভবত্যাম, নদ্যোহ ভবত্যোহ, নদীষু ভবতীষু। তো পুংলিঙ্গের ক্ষেত্রে ভবতি ভবতোহ ভবৎসু, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ভবত্যাম ভবত্যোহ ভবতীষু। ফাইনালি আর দুটো বাকি, ত্বম, তোমাতে, ত্বয়ি, তোমাদের দুজনাতে, ইউবয়োহ ইউষ্মাসু, আর ময়ি আবয়োহ আসমাসু। त्वयि युवयोः युष्मासु, मयि आवयोः अस्मासु। त्वयि युवयोः युष्मासु, मयि आवयोः अस्मासु। ओके, চলুন তাহলে
সামনে যাওয়া যাক। এক এক করে বলতে হবে কি হবে। নরেশः ড্যাশ আসক্তः अस्ति, কি হতে পারে? এষা, তাহলে কি হবে? এতস্যাম। এতস্যাম, একদম এতস্যাম। নরেশ এতস্যাম, এতে কোন মহিলা, এতে আসক্তः अस्ति, এই মহিলাতে আসক্ত। ওকে, হ্যাঁ, নেক্সট। नरेशः भवति विनयं प्रदर्शयति। হ্যাঁ, নরেশ আপনাতে, আপনার মধ্যে বিনয় দেখাচ্ছে, আপনাকে বিনয় দেখাচ্ছে। জয়ী। नरेशः त्वयि वात्सल्यं करोति। হ্যাঁ, নরেশ তোমাতে বাৎসল্য করছে, বাৎসল্য প্রকাশ করছে। তাহলে বলুন মিত্রম, কি হবে? মিত্রম, মিত্রে, মিত্রে। अहम, অহম। मयि मयि, भवति, মই। भवत्यां भवत्याम, ते, ভবত্যাম। বুদ্ধি করে বলুন তে কি হবে এখানে, বুদ্ধি করে বলুন। তয়োঃ। गुड, तयोः। नरेशः तयोः নম্রতাম প্রদর্শয়তি, তাদের দুজনেতে নম্রতা দেখাচ্ছে। এইভাবে আমরা কিন্তু উদাহরণগুলো এখানে করতে পারি। আচ্ছা, আর উদাহরণ আছে? হ্যাঁ, আচ্ছা, কিছু এখান থেকে আরেকটু উদাহরণ করি। 9, নরেশः তাः, বহুবচন আছে, স্ত্রীলিঙ্গে বহুবচন, কি হবে? তাসু। हाँ, एकदम। नरेशः तासु भक्तिं प्रदर्शयति। 11, अस्मासु हाँ, नरेशः अस्मासु, আমাদের, আমাদেরকে বিশেষাদরম প্রদর্শয়তি, বিশেষ এক আদর্শ, বিশেষ এক কি আদর দেখাচ্ছে। ওকে, 13, ইউয়াম, তাহলে কি হবে? युष्मासु নরেশः ইউষ্মাসু, তোমাদেরকে প্রীতি দেখাচ্ছে। 12, নরেশः ড্যাশ বিনয়ম প্রদর্শয়তি, নরেশ আপনাদেরকে বিনয় দেখাচ্ছে। তাহলে কি হবে? ভবত্যাহ, ভবান শব্দের বহুবচন, তাহলে সপ্তমী বহুবচন কি হবে? এটা ভবতী শব্দের বহুবচন। ও সরি, ভবতী, হ্যাঁ ঠিক ঠিক, ভবতী, তাহলে কি হবে? ভবতীষু। ভবতীষু। ভবতীষু, ভবতীষু। ভবতীষু। হ্যাঁ, এইভাবেই মোটামুটি সপ্তম বিভক্তি একদমই সোজা, খুব কঠিন না। এইভাবেই আমরা সপ্তম বিভক্তি দেখলাম। দেখুন, আর কোনো উদাহরণ নেই, আপনারা সপ্তম বিভক্তি সব শিখে ফেলেছেন, আর কোনো উদাহরণ নেই। আচ্ছা, কিছু শ্লোক আছে বিভক্তির, দেখি চলুন শ্লোকগুলো। সপ্তম বিভক্তির একটা শ্লোক আছে। ওগুলো বলেছিলাম, পাপা না বলেছিলাম। হ্যাঁ, দেখো, সপ্তম বিভক্তির কিছু শ্লোক আছে। কি শ্লোক? শৈলে শৈলে ন মাণিক্যম মৌক্তিকম ন গজে গজে
सज्जनाः न हि सर्वत्र चन्दनं न वने वने न देवो विद्यते काष्ठे न पाषाणे च मृण्मये भावे हि विद्यते देवः तस्माद् भावो हि कारणम् परनिन्दासु पाण्डित्यं स्वेषु कार्येष्वनुद्यमः प्रद्वेषश्च गुणज्ञेषु पन्थानो ह्यपदान्त्रयः। बस यहाँ से देखिए, चलो। शैले शैले न माणिक्यम, क्या बोलते हैं? शैले शैले न माणिक्यम मौक्तिकम न गजे गजे सज्जनाः न हि सर्वत्र चंदनम न वने वने। আমরা কি জানি হিমালয়েতে মণিমাণিক্য ইত্যাদি সব ভর্তি, তাই না? কিন্তু না, কি বলছে? শৈলে শৈলে না মাণিক্যম, পর্বতে চূড়ায় শৈল শহরে বা শৈলতে মাণিক্য কিন্তু থাকে না। কতিপয় মাত্র পর্বতেই কিন্তু সেই মাণিক্য থাকে, প্রতি শৈলেতে কিন্তু মাণিক্য থাকে না। বিশিষ্ট কতিপয় শৈল আছে, সেখানেই কিন্তু মাণিক্য থাকে। পরিষ্কার? আচ্ছা, এবারে কি বলছে? মৌক্তিকম না গজে গজে। এরকম বলা হয় যে হাতির কুম্ভস্থল, কুম্ভ মানে কি? হাতির কুম্ভস্থল, কুম্ভ মানে কি হতে পারে? আমার আইডিয়া জানা নেই খুব একটা। কুম্ভ মানে কি হতে পারে? কোন শুনেছেন মানে হাতির সঙ্গে মুক্তের সম্পর্ক কোন রকম শুনেছেন? হাতির সাথে মুক্তের সম্পর্ক মাথায় থাকে স্যার, গজমুক্ত বলে। গজমুক্ত, হ্যাঁ ঠিক। তাহলে বলছে গজমুক্ত কিন্তু একটি কিংবদন্তি ঘটনা, থাকে কি না থাকে আমরা জানি না, কিন্তু আমরা সবাই বলি যে গজমুক্ত গজমুক্ত। আদৌ কি হাতিতে মুক্ত থাকে জানি না, কিন্তু একটা কিংবদন্তি, একটা রূঢ়ি প্রসিদ্ধ হয়ে গেছে যে হাতিতে মুক্ত থাকে। তেমনি সজ্জনাহ নাহি সর্বত্রা, সব জায়গাতে কিন্তু ভালো লোক পাবেন না, কয়েকটি বিশিষ্ট বিশিষ্ট জায়গাতেই কিন্তু সেখানেই কিন্তু ভালো লোকরা বিচরণ করেন। চন্দনম না বনে বনে, আর প্রত্যেক অরণ্য বা বন মানে সেখানে চন্দন পাবেন তেমনও না। বিশিষ্ট কিছু বন বা অরণ্য আছে, সেখানেই কেবলমাত্র আপনি চন্দন পাবেন। তো এই শ্লোকটার তাৎপর্য কি? এখানে কোনো জটিল জিনিস বলছে না, সিম্পল কি বলছে এখানে? সপ্তমী বিভক্তির প্রয়োগ হচ্ছে। শৈলে শৈলে, দেখুন সপ্তমী, এক বচন হচ্ছে শৈলাম। তো ফলাম ফলে শৈলাম শৈলে, শৈলে শৈলে না মাণিক্যম, শৈল মাত্রই যে মাণিক্য কখনোই না, বিশিষ্ট কিছু শৈলেতেই মাণিক্য পাওয়া যায়। মৌক্তিকম না গাজে গাজে, দেখুন পঞ্চমী, এই সপ্তমী, গজ শব্দের সপ্তমী, গাজে গাজে মৌক্তিকম, পাওয়া কিন্তু যায় না। কেবল কিংবদন্তি প্রসিদ্ধ আছে যে হাতিতে মুক্ত পাওয়া যায়। সজ্জনাহ নাই সর্বত্র, সব জায়গাতে কিন্তু আবার সজ্জন ব্যক্তিও পাবেন না। চন্দনাম না বনে বনে, আর বন মাত্রই চন্দন হবে এমন কোনো কথা নেই। সামান্য কয়েকটি বিশিষ্ট কতিপয় বনেই চন্দন গাছ দেখা যায়, বা চন্দনের বন বা চন্দনের অরণ্য আমরা বলতে পারি। তো এইভাবে শ্লোকটার মধ্যে তেমন কিছু নেই, জাস্ট সপ্তমী বিভক্তির প্রয়োগে একটা শ্লোক হয়েছে, সেটাই এখানে বলছে। নেক্সট, না দেবো বিদ্যতে কাষ্ঠে, দেবঃ কাষ্ঠে না বিদ্যতে, না বিদ্যতে মানে না अस्ति, কাষ্ঠম শব্দ, সপ্তমী কাষ্ঠে, দেবঃ কাষ্ঠে না अस्ति, দেবতারা কিন্তু কাঠের মধ্যে থাকে না। না পাষাণে না মৃন্ময়ে, পাথরের মধ্যেও থাকে না, মাটির মধ্যেও থাকে না। ভাবেহি বিদ্যতে দেবঃ, একমাত্র দেবতা কোথায় থাকে? দেবতা মনে থাকে। দেবতা আমাদের যে অন্তর্মুখী বিষয়, দেবতা কেবলমাত্র সেখানে থাকে। তসমাৎ ভাবহি কারণম, তাই জন্য আমাদের যে মনের ভাব, সেই মনের ভাবই হচ্ছে মুখ্য। যার মনের ভাব যত পরিষ্কার,
সে তত ভালো ব্যক্তি, এটাই প্রমাণিত হয়। তাহলে কাষ্ঠে সপ্তমী, পাষাণে সপ্তমী, মৃন্ময়ে সপ্তমী, ভাবে সপ্তমী, সব জায়গাতে সপ্তমী প্রয়োগ হয়েছে। না দেব বিদ্যাতে কাষ্ঠে, দেবতারা কাঠেও থাকেন না, না পাষাণে না মৃন্ময়ে, পাথরেতেও থাকেন না, মাটিতেও থাকেন না। কোথায় থাকেন? ভাবেহি বিদ্যাতে দেবাহা, দেবতারা কেবলমাত্র ভাবেতে থাকে, মনের যে ভাব, মনের যে শুদ্ধতা সেখানেই থাকে। তসমাৎ ভাবোহি কারণম, তাই জন্যে মনের ভাবই হচ্ছে আসল কারণ ব্রহ্ম প্রাপ্তির পথে। আরেকটি শ্লোক কি বলছে? परनिन्दासु पाण्डित्यं त्वेषु कार्येषु अनुद्यमः प्रद्वेषश्च गुणज्ञेषु पन्थानो ह्यपदां त्रयः। একটি মানুষ তার নিজের জীবনে বিপদ রেখে আনে তিন ভাবে। কিভাবে? পরনিন্দাসু পাণ্ডিত্যম, ভিন্ন কোনো ব্যক্তি তার কিছু নিন্দা বা অজ্ঞানে আমি যদি সবসময় জড়িত থাকি, তুই ভালো না, তুই ভালো কাজ করিস না, সবসময় তাকে নিন্দা করছি, মানে অন্য কারোর নিন্দাতে আমি সেখানে পাণ্ডিত্য দেখাচ্ছি গিয়ে, যেরকম করে তার জীবন বৃথা। এষু কার্যেষু অনন্ত্যমঃ, যে নিজের কার্যের প্রতি অনুদ্যম, যে উদ্যমের সাথে কার্য করে না, তার জীবনও অসফল। প্রদ্বেষশ্চ গুণজ্ঞেষু, যারা গুণী ব্যক্তি হয় আমরা তাদেরকে কি করি? সম্মান দিই, আমরা তাদের থেকে শেখার চেষ্টা করি। কিন্তু যে গুণী ব্যক্তিদের গিয়েই অসম্মান করবে, হিংসা করবে, দ্বেষ করবে, তার জীবনে কি উন্নতি হবে? উন্নতি হবে না। তাই বলছে এই তিনটে পন্থা হচ্ছে হ্যপদাম, বিপদকে ডেকে আনে। এই তিনটে পন্থা কি করে? বিপদকে ডেকে আনে। কি কি? যে পরনিন্দার মধ্যে নিজের নাক গলাবে, যে নিজের কাজকে করবে না বা উদ্যমের সাথে করবে না, আর যে কোনো গুণী ব্যক্তির মধ্যে দোষ গুণ বিচার করবে বা তার সঙ্গে দ্বেষ করবে, কলহ করবে। এই তিনটে পদ হচ্ছে আমাদের জীবনে বিপত্তি ডেকে আনবে। এই হচ্ছে শ্লোকটার অর্থ। তাহলে পরনিন্দা শব্দ, তার সপ্তমী পরনিন্দাসু, ত্বেষু মানে নিজের, নিজের মধ্যে। দেখুন এখানে আছে দুটো পদ আছে, এখানে একটা আছে কার্যেষু একটা পদ, আর একটা পদ হচ্ছে অনুদ্যমঃ। দুটো পদ, কার্যেষু অনুদ্যমঃ। তো কার্যম কার্যেষু, নিজের কার্যের মধ্যে যে অনুদ্যম, যে উদ্যমের সাথে কার্য করে না। আর কি? গুণজ্ঞেষু, কোনো গুণজ্ঞ ব্যক্তি, গুণজ্ঞেষু সেই গুণজ্ঞ ব্যক্তিদের মধ্যে যারা দোষ গুণ খুঁজে বেড়ায়, তাদেরকে কিন্তু এই তিনটে পদ বিপদ ডেকে আনে। এই হচ্ছে শ্লোকটা সাধারণ তাৎপর্য। পরিষ্কার? তো এই হচ্ছে মোটামুটি আমাদের সপ্তমী বিভক্তি আর বিভক্তি সূচক তিনটি শ্লোক। পরিষ্কার? বই কিন্তু প্রায় আমাদের শেষের পথে। সপ্তমী বিভক্তির পরে আর কি ছিল দেখি, দাঁড়ান। আচ্ছা দেখুন, সংখ্যা তো আপনারা জানেনই, প্রথমে আমরা পড়েছিলাম একম দ্বে ত্রিণী চত্বারি ইত্যাদি তো পড়েইছিলাম প্রথমের দিকে, তাই না? এগুলো পড়েছিলাম। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা পড়েছিলাম, তাই না? বলুন নবতিহি মানে কি? নব্বই। 90। ষষ্ঠী? 60। ষষ্ঠী মানে কত? 60। অशीतिः? 80। হ্যাঁ, অशीति মানে 80। এগুলো পড়েছিলাম, আমরা দেখেছিলাম, তাই না? একম দশ শতম সহস্রম ইত্যাদি এগুলো দেখেছিলাম। দেখুন একম মানে এক, চত্বরः মানে চারটি, দ্বৌ মানে দুটো ঘোড়া, পঞ্চ মানে 5। আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলতে হবে, এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট।
হ্যাঁ, একটা জিনিস আপনাকে বলতে হবে, চলুন দাঁড়ান। একটু দাঁড়ান। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, ভালো করে বুঝবেন, কয়েকটা জিনিস শিখবো। এটাকে আমরা কি বলবো? एकम। একম। এটাকে কি বলবো? প্রথম বা প্রথমা বা প্রথমম। ভেরি গুড। একটা হতে পারে প্রথমঃ, আর একটা কি হতে পারে? প্রথমা প্রথমা। আর একটা প্রথমম। আর একটা হতে পারে প্রথমম। কেন হতে পারে দেখো, ভালো করে বুঝুন। যখন বলছি আমি একটা ফল, তখন কি বলবো? যখন বলছি আমি একটা ফল, তখন একম ফলম। এই যে একম শব্দটা লিখেছি না, এটা একমও হতে পারে, এটা একহ এটাও হতে পারে, অথবা একা এরকমও হতে পারে। এই জিনিসটাকে কি বলা হয়? সংখ্যা আর সাংখ্যেয়। এটা হচ্ছে আপনার সংখ্যা, নাম্বার, আর এটা হচ্ছে আপনার সাংখ্যেয়। সাংখ্যেয় মানে কি? প্লেস ভ্যালু। এটা কিন্তু আমি সংখ্যা লিখিনি, দেখুন এটা কি লিখেছি? যে প্রথমে আছে, যে এক নম্বরে আছে, মানে এক নম্বরের আমি স্থানটাকে লিখেছি। উদাহরণ দেখুন, ফলম শব্দ নপুংসক লিঙ্গে প্রযোজ্য, তাই জন্য তার সাথে আমি কি লাগিয়েছি? একম। একম ফলম মানে একটা ফল। এবার যদি আমি বলতে যাই একজন বালক, তাহলে কি বলবো? বালক শব্দ তো বালকাহা, তখন কি আমি একম বালকা এরকম বলবো? না, তখন কি বলবো আমি? এক শব্দটাকেও আমরা পুংলিঙ্গে প্রয়োগ করব। কি করব? এক বালকাহ। যদি বলতে চাই বালিকা, তাহলে কি আমরা পুংলিঙ্গ প্রয়োগ করব? না, তখন এক শব্দের সাথে আমাকে স্ত্রীলিঙ্গ প্রয়োগ করতে হবে। তাহলে কি হবে? একা বালিকা। ধরুন একটি নদী, এটাও স্ত্রীলিঙ্গে, তাহলে আমরা কি করব? একা নদী। এই জিনিসটা বুঝতে পারলেন কিনা বলুন। বিশেষ্য আপনার যেই লিঙ্গে থাকবে, তার যে সংখ্যা সেটাও কিন্তু সেখানেই থাকবে। বুঝতে পারলাম? একম ফলম, একহ বালকः, একা বালিকা, একা নদী। তাহলে আপনি আমাদের যদি প্রশ্ন করি, বলুন একটি অধ্যাপিকা, তাহলে কি হবে? একা অধ্যাপিকা। একা অধ্যাপিকা। একটি শিক্ষক, एकः একহ शिक्षकः। শিক্ষক। एकः शिक्षकः। একটি শিক্ষক, एकः শিক্ষকः। একটি মালা, একা মালা। একা মালা। তার মানে আমরা এইভাবে পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে এবং নপুংসক লিঙ্গের প্রয়োগ করতে পারি। এবার ভালো করে বুঝুন। প্রথম ফল, ধরুন এক জায়গাতে অনেক ফল রাখা আছে, আমি চাইছি প্রথম ফলটিকে, তাহলে কি বলবো? প্রথমম ফলম। যেহেতু ফল শব্দ নপুংসক লিঙ্গে, তাই জন্যে প্রথমম ফলম, প্রথম ফলটা। একম ফলম মানে কিন্তু একটা ফল, প্রথমম ফলম মানে কি? প্রথম ফল।
একটা ফল আর প্রথম ফল এই দুটোর মধ্যে তো অন্তর তো আছে। আচ্ছা, যদি বলি প্রথম বালক, তাহলে বালক শব্দ কোন লিঙ্গ দেখতে হবে। বালক শব্দ কোন লিঙ্গ? আমার পুংলিঙ্গ, বালকः। তাই জন্য কি হয়ে যাবে? প্রথমः। এটা যদি পুংলিঙ্গে প্রযোগ তো প্রথমः বালকः। তাহলে আপনারা বলুন প্রথম বালিকা, তাহলে কি বলবো? प्रथमा प्रथमा बालिका। बालिका। হ্যাঁ, প্রথমা বালিকা। ওকে, ধরুন এক জায়গাতে অনেক পেন রাখা আছে, তো আমি চাইছি প্রথম পেনটাকে, তাহলে কি বলবো? পেন মানে হচ্ছে লেখনী। प्रथमा लेखनी। প্রথমা লেখনী। দেখুন এই জিনিসটাকে ধরতে পারলেন কিনা আমাকে একটু জানান। তো একটা হচ্ছে একম ফলম আর একটা হচ্ছে প্রথমম ফলম। এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে সাংখ্যেয়। এটা ধরতে পেরেছেন কিনা একটু আমাকে কনফার্ম করুন। তাহলে বলুন প্রথম গায়ক কি হবে? प्रथमः गायकः। আর একটি গায়ক? एकः गायकः। ব্যাস এটাই। প্রথমः एकः, প্রথমা একা, প্রথমম একম। তাহলে এক হয়ে গেল। দুই, দুইকে আমরা কি বলতে পারি? দুইকে আমরা কি বলতে পারি? আচ্ছা আমি এখানে লিখি द्वे। পুংলিঙ্গম, স্ত্রীলিঙ্গম, নপুংসকলিঙ্গম, তিনটেতে লিখছি। দুইকে আমরা পুংলিঙ্গে কি বলবো? দ্বৌ। স্ত্রীলিঙ্গে আমরা কি করব? দ্বে। নপুংসকলিঙ্গে কি করব? দ্বে। ভালো করে বুঝবেন। হ্যাঁ, কি কি পেলাম এখান থেকে? দ্বৌ, দ্বে, দ্বে। দ্বৌ পুংলিঙ্গের জন্য, দ্বে স্ত্রীলিঙ্গের জন্য, দ্বে নপুংসকের জন্য। দ্বৌ, দ্বে, দ্বে। তাহলে বলুন সেকেন্ড কি হবে? द्वितीयः, द्वितीया, द्वितीयम्। পুংলিঙ্গে হবে আপনার দ্বিতীয়ः। স্ত্রীলিঙ্গে কি হবে? দ্বিতীয়া। নপুংসকে কি হবে? দ্বিতীয়ম, দ্বিতীয়ম। আপনারা উদাহরণ বলুন। দুটো বালক কি হবে? द्वौ बालकौ। কি হবে? বালক শব্দ পুংলিঙ্গে, বালকৌ। কোয়ান্টিটি কটা? দুটো, তাই জন্য দুই শব্দের পুংলিঙ্গ বসে গেছে, দ্বৌ বালকৌ। তেমনি দুটি বালিকা, বালিকা শব্দ কোন লিঙ্গে? স্ত্রীলিঙ্গে, তাহলে বালিকে। দুটো বালিকা মানে কি? বালিকে, তাহলে দ্বে বালিকে। ওকে, এবারে বলছি আমি দুটি বোন। বলুন দেখি কি হবে? দুটি বোন, বোন মানে হচ্ছে ভগিনী, কি হবে? द्वे भगिन्यौ। ভগিনী ভগিন্যৌ, তার সামনে দ্বে, দুটো ভগিনী। আর দুটো ফল, তাহলে কি হবে? द्वे फले। দ্বে ফলে। পরিষ্কার, দ্বে ফলে। এবারে আমি এদের প্লেস ভ্যালু দিয়ে বলতে চাইছি। কি বলুন? দ্বিতীয় বালক কি হবে? द्वितीयः द्वितीयः बालकः। बालकः। দ্বিতীয়ः বালকः। দ্বিতীয় বালিকা? দ্বিতীয়া বালিকা। আর দ্বিতীয় ফল তাহলে কি হবে? द्वितीयं फलम्। দ্বিতীয়ম ফলম। দুইয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেল। তাহলে এক দুই বোঝাতে পারলাম। একে কি পাচ্ছিলাম? প্রথমः, প্রথমম, প্রথমা।
দুয়ে কি পেলাম? দ্বিতীয়ः, দ্বিতীয়া, দ্বিতীয়ম। ক্লিয়ার? চলো নেক্সট 3। কি হতে পারে বলুন? পুংলিঙ্গে হয় কি রূপ? ত্রয়ঃ। স্ত্রীলিঙ্গে কি রূপ হয়? तृष्य তিসরः। নপুংসকে কি রূপ হয়? त्रीणि नपुंसक হয় त्रीणि। त्रयः, तिस्रः, त्रीणि। আচ্ছা, আর থার্ড কি হবে? পুংলিঙ্গে কি হবে? তৃতীয়ः। স্ত্রীলিঙ্গে কি হবে? তৃতীয়া। নপুংসকে কি হবে? তৃতীয়ম। বলুন, তিনটি শিক্ষক কি হবে? তিনটি শিক্ষক কি হবে? তিনটি শিক্ষক। শিক্ষক त्रयः শব্দ, शिक्षकाः শিক্ষক তিনটি বহুবচন, তাহলে কি হবে? ত্রয়ঃ শিক্ষকাः। তিনটি শিক্ষিকা কি হবে? বাকিরাও বলুন, তিনটি শিক্ষিকা। তিস্রः শিক্ষিকাः। তিসরः শিক্ষিকাः। তিনটে ফল। त्रीणि फलम त्रीणि ফলানি বহুবচন। ফলানি। ফলম ফলে ফলানি। আচ্ছা, তৃতীয় শিক্ষক কি হবে? অনেক শিক্ষক আছে, তৃতীয়ः আমি তৃতীয় তৃতীয়ः শিক্ষককে বোঝাচ্ছি। শিক্ষকः। তৃতীয় শিক্ষক। শিক্ষকः। তৃতীয় শিক্ষিকা। तृतीया शिक्षिका তৃতীয়া শিক্ষিকা। তৃতীয় ফল। তৃতীয়ম ফলম। আচ্ছা, এখানে তো আপনাদের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে না, স্যার আমরা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী পড়েছি, এগুলো এরকম কেন? প্রথমः হতে পারত, দ্বিতীয়ः, তৃতীয়ः, চতুর্থः, অথবা প্রথমাম, দ্বিতীয়াম, তৃতীয়াম, চতুর্থম এরকম হতে পারত। স্ত্রীলিঙ্গে কেন বলতে পারবেন কেন? প্রথমা, দ্বিতীয়, বুঝতে পারছেন এইগুলো স্ত্রীলিঙ্গে প্রয়োগ হয়েছে। তাহলে স্ত্রীলিঙ্গ কেন? বিভক্তি হ্যাঁ, ইকার স্ত্রীলিঙ্গ। বিভক্তি শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। আমাদের সিলেবাসে শব্দটা নেই, কিন্তু এই শব্দটাকে আমরা যদি লিখি বিভক্তিহি, এই শব্দটা নিজে স্ত্রীলিঙ্গ। তাই জন্য যখন প্রথম বিভক্তি বলছি তখন হয়ে যাচ্ছে প্রথমা, দ্বিতীয় বিভক্তি দ্বিতীয়া, তৃতীয় বিভক্তি তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তার জন্য হচ্ছে এই বিভক্তি শব্দটা আছে বলে তার জন্য হচ্ছে। বুঝতে পারলাম? ওকে, আর দুটো শব্দ দেখবো। 4। স্যার একটা প্রশ্ন ছিল। হুম। এই যে দুর্গাপুজোয় বা এতে যেমন আমরা বলি যে দ্বিতীয়া তৃতীয়া, তা এইগুলো দিনও কি না মানে না 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 স্ত্রীলিঙ্গ? না, আমি আছি। তিথি। তিথি, তিথি শব্দ হচ্ছে আপনার স্ত্রীলিঙ্গে তিথি। যেমন বিভক্তি শব্দ পেলেন, তেমন তিথি শব্দ। তো প্রথমা মানে হচ্ছে প্রথম তিথি, দ্বিতীয় তিথি, তৃতীয় তিথি, চতুর্থী তিথি, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। দেখবেন একাদশী অনেকে করে। একাদশী কি? একাদশী তিথি। একাদশী তিথি। ওকে, তিথি। আচ্ছা, 4 শব্দকে আমরা পুংলিঙ্গ কি করে বলবো? चत्वारः চত্বারः। স্ত্রীলিঙ্গে বলবো চতস্রः। चतस्रः নপুংসকে বলবো চত্বারি। चत्वारि আপনারা নিজেরা উদাহরণ দিন দেখি। চত্বারः প্রয়োগ করে নিজেরাই উদাহরণ দিন, কি হবে? চারটি বালক, ব্যাস। উদাহরণ কি হবে? চত্বারः বালকাः। বালকাহ। চারটি ভগিনী, কি হবে? চতস্রः ভগিন্যः। চারটি পুষ্প, চত্বারি
পুষ্পাণি। তেমনি ফোর্থ কি হবে পুংলিঙ্গে? চতুর্থः। ভালো করে বুঝুন, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া এরকম হচ্ছিল, তাহলে চতুর্থা এরকমও হবে, কিন্তু না, কি হয় এখানে? চতুর্থী। এখান থেকে কিন্তু চতুর্থী শুরু হয়, ইকারান্ত শুরু হয়। তাহলে দেখুন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া সব আক্রান্ত হচ্ছিল, এখান থেকে কিন্তু ইকারান্ত শুরু হয়ে গেল, এবং পরবর্তীকালে ইকারান্তটাই কন্টিনিউ হয়। চতুর্থः চতুর্থী, আর আপনার নপুংসক কি হবে? চতুর্থম। তাহলে বলুন ফোর্থ বালক কি হবে? ফোর্থ বালক চতুর্থः বালকः। ফোর্থ বালিকা কি হবে? চতুর্থী বালিকা। বালিকা। হ্যাঁ, আর ফোর্থ ফল কি হবে? চতুর্থম ফলম। চতুর্থম ফলম। অনেক জায়গায় আমরা কি করতে পারি, এটাকে বয়স হিসাবে ব্যবহার করতে পারি। দেখুন এখানে আমি লিখেছি চতুর্থী বালিকা। চতুর্থী বালিকা মানে হচ্ছে কি 4 নম্বর যে বালিকা, কিন্তু কখনো কখনো বয়স ক্ষেত্রেও আমরা চতুর্থী ব্যবহার করি। চতুর্থী মানে যা 4 বছর বয়স, যেই মেয়ে 4 বছর বয়স। যেমন আপনারা শুনে থাকবেন ও অষ্টাদশী, আমরা বলে থাকি না মাঝে মাঝে, ও দ্বাদশী, ও চতুর্দশী, মানে ওর বয়স 14 বছর। কোনো একটা মেয়ে আছে, ওর বয়স 14 বছর। ও অষ্টাদশী, ওর বয়স 18 বছর। ও চতুর্থী, ওর বয়স 4 বছর। তো আমরা কদাচিৎ বয়সের ক্ষেত্রেও কিন্তু এরকমটা ব্যবহার করতে পারি। তো এটা গুলিয়ে ফেলবেন না, এটা প্রকরণ বুঝে আমাদেরকে চিনতে হবে, যেটা বয়স অর্থে বলেছে নাকি এটা কোনো প্লেস ভ্যালু জানতে চেয়েছে। যেমন এখানে প্লেস ভ্যালু বোঝাতেই বলেছে, ব্যাস। এই 1, 2, 3, 4 এইটাকে কিন্তু মনে রাখতে হবে। 5 থেকে একদম সোজা। আপনাদের একটা দায়িত্ব কমে যাবে 5 থেকে। কি দায়িত্ব কমবে দেখুন, আমরা যেমন বলছিলাম না, পুংলিঙ্গে একः, স্ত্রীলিঙ্গে একা একম, দ্বৌ দ্বে দ্বে, ত্রয়ः তিস্রः ত্রিণী, চত্বারः চতস্রः চত্বারি, মানে প্রত্যেকটার জন্য পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গের ভাগ ছিল। মনে রাখবেন ওই ভাগ কিন্তু 1 থেকে 4 পর্যন্তই, 5 থেকে কোনো ভাগ নেই। 5 থেকে একটাই জিনিস, সেটা কি? পঞ্চ। না আছে এর 1 বছর, না আছে এর পুংলিঙ্গ, না আছে স্ত্রীলিঙ্গ, না আছে নপুংসকলিঙ্গ, পঞ্চটাই এনাফ। তাহলে স্যার ব্যবহার কি করে করব? সিম্পল, 5 জন বালক, পঞ্চ বালকাः, 5 জন বালিকা, পঞ্চ বালিকাः, 5টি ফল, পঞ্চ ফলানি। 1 থেকে 4 পর্যন্তই কিন্তু আপনার ওই বিভাজন কিরকম, পুংলিঙ্গম, স্ত্রীলিঙ্গম, নপুংসকলিঙ্গম। 5 থেকে অসীম পর্যন্ত কিন্তু কোনো বিভাজন নেই। পরিষ্কার? একটা ধাপ কমে গেল, মানে আর কিন্তু ওই এর প্রথম পুংলিঙ্গ কি হবে, স্ত্রীলিঙ্গ কি হবে, এটা কিন্তু আর করতে হবে না। কিন্তু প্লেস ভ্যালু বোঝাতে গেলে কিন্তু অসীম পর্যন্ত এটা প্রয়োজন। কি হতে পারে? পঞ্চমহা। বলো স্ত্রীলিঙ্গে কি হবে? पंचमी পঞ্চমী। নপুংসকে? पंचमम হ্যাঁ। এখান থেকে কিন্তু অসীম পর্যন্ত কিন্তু আর কিন্তু আপনার কোনো লিঙ্গভেদ নেই, একটাই প্রযোজ্য হবে। পঞ্চ, ষট, সপ্ত, অষ্ট, নব, দশ, একটাই। কিন্তু এই প্লেস ভ্যালুর ক্ষেত্রে কিন্তু এরকম বিভাজন প্রযোজ্য হবে। উদাহরণ দিন। ফিফথ বালক, পঞ্চমः বালকः। ফিফথ বালিকা কি হবে? পঞ্চমী বালিকা। ফিফথ ফলম, পঞ্চমম ফলম। এইভাবে কিন্তু আমরা সংখ্যা, সাংখ্যেয় এদের বিভাগ করতে পারি। তো আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একবার জানান। তাহলে আমি যদি আপনাদের কাছে জানতে চাই 6টি অধ্যাপক কি হবে? 6টি অধ্যাপক কি হবে? षट् अध्यापकाः ব্যাস, 6টিকে আমরা বলবো ষট, এর তো কোনো লিঙ্গভেদ হবে না আর। ষট অধ্যাপকাः। 6টি পেন্সিল কি হবে? ষট। षट् अङ्कन्यः হ্যাঁ, ষট অঙ্কন্যः।
অঙ্কনী মানে পেন্সিল, বহুবচন অঙ্কন্যः। স্যার একটা সঠিক। প্রশ্ন ছিল। হুম হুম বলছি, হুম হ্যাঁ বলুন বলছি বলুন। স্যার, ক্লাসে যখন রোল কল করা হয় তখন হুম কেউ যদি সংস্কৃতে রোল কল করতে চায় তাহলে একম দে ত্রিনি এইভাবে করবে না প্রথমা দ্বিতীয়া তৃতীয়া এইভাবে? সিম্পলি উদাহরণ আমরা বাংলায় যে করি, আমরা কি আমরা বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম বলি, নাকি 1 2 3 4 এরকম বলি? 1 2 3 4। ব্যাস, সংস্কৃত সেটাই প্রযোজ্য। একম, দ্বে, ত্রিণি, চত্বারি, পঞ্চ, ষাট, সপ্ত, অষ্ট, নব, দশ এরকমই বলবো। ঠিক তাহলে আছে স্যার। প্রথমঃ, দ্বিতীয়ঃ, তৃতীয়ঃ, ক্লাস 1 ঘন্টার হলে নাম প্রেজেন্ট করতেই 50 মিনিট চলে যাবে। ওকে, তো ইংরেজিতে যেই ক্রম অনুসরণ করি আমরা এখানেও সেই ক্রমই 1 2 3 4 একম, দ্বে, ত্রিণি, চত্বারি। ওকে, আচ্ছা, ষট ফলানি, সেম টু সেম ষট ফলানি। আচ্ছা, এবারে বলুন প্লেস ভ্যালু কি হবে? 6। বলুন দেখি, এবার আপনাদের বলা উচিত কি হবে। বাংলা খেয়াল করুন, বাংলা প্রথম, দ্বিতীয়, ষষ্ঠীতম না তৃতীয়, এরকম, ষষ্ঠী, না ষষ্ঠতম, সিম্পল সিম্পল বাংলায় ষষ্ঠতম। ভাবুন। না না না, আমরা বাংলায় ভাবি না, বাংলায় আমরা কি বলতাম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ষষ্ঠ। অষ্টম, নবম, দশম, ব্যাস। তো একটা হবে আপনার ষষ্ঠঃ, স্ত্রীলিঙ্গ হবে আপনার ষষ্ঠী, নপুংসক হবে আপনার ষষ্ঠম, ব্যাস। হাতের ক্ষেত্রে কি হবে? হাতের ক্ষেত্রে বাংলায় খেয়াল করুন, আমরা বাংলায় কিন্তু প্রয়োগ করি। সপ্তমী বলি হ্যাঁ, বাংলায়। সপ্তম তেমনি সপ্তমঃ, সপ্তমী, সপ্তমম। 8 কি হবে? অষ্টম, হ্যাঁ, বাংলায় কি অষ্টমী, বলি? অষ্টম, অষ্টমম। হ্যাঁ তেমনি অষ্টমঃ, অষ্টমী, অষ্টমম। 9th, নবম, নবমী, নবমম। নবমঃ, নবমী, নবমম। হ্যাঁ, 10th, দশহ। না না না, আমরা কি দশ বলি? আমরা বলি দশম। প্লেস ভ্যালু দেখুন, আমরা দশম বলি না। হ্যাঁ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, নবদশ এরকম বলি না আমরা? হ্যাঁ, কিন্তু স্যার পুংলিঙ্গে যদি দশম হয় তাহলে নপুংসক লিঙ্গে? পুংলিঙ্গে হবে দশমঃ, স্ত্রীলিঙ্গে হবে দশমী, নপুংসকে হবে দশমম। এটা ওকে। আচ্ছা, যেমন 11, আমরা কি বলবো 11কে? স্ত্রীলিঙ্গে আমরা বলি একাদশী, একাদশ। স্ত্রীলিঙ্গে বলি একাদশী। পুংলিঙ্গে কি বলবো? একাদশঃ। নপুংসকে কি বলবো? একাদশম, ব্যাস। তেমনি 12 ক্ষেত্রে প্রযোজ্য। দ্বাদশঃ, দ্বাদশী, দ্বাদশম। ত্রয়োদশঃ, ত্রয়োদশী, ত্রয়োদশম। চতুর্দশঃ, চতুর্দশী, চতুর্দশম। বলি না ভূত চতুর্দশী, তিথি তো এটা, তাই জন্য বলি চতুর্দশী। তেমনি পঞ্চদশঃ, পঞ্চদশী, পঞ্চদশম। ষোড়শঃ, ষোড়শী, ষোড়শম। ষোড়শী বলি না, এরপর 16 বছর, ষোড়শী। সপ্তদশঃ, সপ্তদশী, সপ্তদশম। অষ্টাদশঃ, অষ্টাদশী, অষ্টাদশম। এরকম। তো 1 থেকে 20 পর্যন্তই আপনাদের এনাফ, এরপরে আর না জানলেও হবে। যেমন 20 ক্ষেত্রে একটু আলাদা নিয়ম। 20কে আমরা বলি বিংশতিঃ। 20কে আমরা কি বলি? বিংশতিঃ। 20কে আমরা কি বলি? বিংশতিঃ। এখন যদি বলি আমি 20টি বালক, তাহলে কি বলবো? বিংশতিঃ বালকাঃ। 20টি বালিকা, বিংশতিঃ বালিকাঃ। বলেছিলাম না 5-এর পর থেকে আর কোনো চেঞ্জ হবে না, একই রয়ে যাবে। 20টি ফল, বিংশতিঃ ফলানি। ওকে, 20 কি হবে? এরকম হতে পারে। একটা হতে পারে বিংশাহ পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে হতে পারে বিংশি, নপুংসক হতে পারে বিংশম। এটা একটা প্রসেস। 20 থেকে আমরা 2 নম্বর প্রসেস শুরু করি। এইটাও বলতে পারি আমরা কিরকম? মূল যে শব্দ লিখুন, মূল শব্দ কি ছিল?
বিংশতি ছিল না মূল শব্দ, তার সঙ্গে একটা তম যোগ করে দিন, বিংশতি তমঃ। তেমনি বিংশতি মূল শব্দ ছিল, তার সাথে তমা, বিংশতি তমা। তেমনি বিংশতি তার সাথে তমম। 20 থেকে কিন্তু আমাদের এই প্রসেসটা খুলে যায়, আমরা দুটোই প্রয়োগ করতে পারি, কিন্তু 19 পর্যন্ত আমরা এগুলোকে প্রয়োগ করতে পারবো না। কিন্তু 19 পর্যন্ত ক্ষেত্রে আমাদেরকে এইগুলোর মধ্যেই থাকতে হবে। কিন্তু 20 থেকে আপনাদের জন্য আরেকটা পথ খুলে গেল, এরকম করে বলা, মূলের সঙ্গে তম যোগ করে দিন, বিংশতি তমঃ, বিংশতি তমা, বিংশতি তমম। এবারে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি 25th বয় কি বলতে পারি, কি বলবো? 25th বয় কি বলতে পারি, একটু বুদ্ধি করে বলুন। পঞ্চবিংশতিতমঃ বালকः। হ্যাঁ, 25 পঞ্চবিংশতি, পয় পুংলিঙ্গ আছে, তাহলে তমঃ যোগ করুন, তাহলে পঞ্চবিংশতি তমঃ বালকः। 25th গার্ল কি হবে? পঞ্চবিংশতি তমা বিংশতি বালিকা। তমা বালিকা। হ্যাঁ, 25th ফ্রুট, 25তম ফল, তাহলে কি হবে? পঞ্চবিংশতি তমম। তো আমাদেরকে এই অপশনটা কিন্তু খুলে যাচ্ছে আমাদের হাতে প্রয়োগ করার জন্য, তখন কিন্তু আর এই অপশন কাজ করবে না, ব্লক হয়ে যাবে। 20 পর থেকেই কিন্তু এটা আমাদের শুরু হয়ে যাবে, কত দূর? ইনফিনিটি পর্যন্ত। এই হচ্ছে মোটামুটি একটা ধারণা, সংখ্যা কাকে বলে, সাংখ্য জিনিসটা কি। আচ্ছা তো আচ্ছা, এতটা। সেই ওই যে হয় না অনেক সময় ওই পুজোর সময় যে 25 বছর উদযাপন হচ্ছে বছর, মানে এরকম ওইগুলোকে তাহলে কিভাবে বলা যায়? এরকম ভাবেই কোনো হ্যাঁ, এরকম ক্লাবের ভাবেই তো হয়তো বলা হয়। 25 হ্যাঁ, বছর এরকম উদযাপন হয় না এরকম পুজোর সময়। এরকম এরকম করেই বলতে হয়, এইরকম। উদ্যাপনম, একদম একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। উদ্যাপনম, উদ্যাপনম বাংলায় আমরা এরকম লিখি, এই সংস্কৃতে এরকম লিখি, উদযাপনম হয় না, আর সংস্কৃতে তো জ হয় না, ইয়া হয়, উদ্যাপনম। এই ইটসেলফ একটা নপুংসক শব্দ, উদ্যাপনম। ধরুন 25তম উদ্যাপন হচ্ছে, তাহলে কি বলবো? পঞ্চবিংশতিতমম উদ্যাপনম, ব্যাস এটাই লিখতে হয়, এটাই লিখতে হয়, পঞ্চবিংশতিতম আচ্ছা, উদ্যাপন। সংস্কৃততেও এরকম মানে রজত জয়ন্তী বর্ষ বা সুবর্ণ জয়ন্তী বর্ষ এরকম হ্যাঁ, হয়? সংস্কৃত থেকেই তো এসছে এগুলো, রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী। হ্যাঁ, হয়তো। আচ্ছা। আচ্ছা, আর একটা দুটো জিনিস রজত আছে। জয়ন্তী, হ্যাঁ, সুবর্ণ জয়ন্তী এগুলো কি তাহলে কি স্ত্রীলিঙ্গে? হ্যাঁ, জয়ন্তী শব্দ তো স্ত্রীলিঙ্গে, তাই জন্য আমরা যখন কোনো কারোকে যদি অভিনন্দন জানাই, ধরুন বলি না যে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা, কি করে জানায় সংস্কৃতে? রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তীর মানে ষষ্ঠী, রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা জানাচ্ছি, তাহলে কি হবে? আমি লিখছি দেখুন, রবীন্দ্র জয়ন্তী। নদী শব্দের মতো ষষ্ঠীর এক বচন কি হবে? নদ্যাহা। এখান থেকে কি পাবো তাহলে? রবীন্দ্র জয়ন্ত্যাহ, ষষ্ঠী হয়ে গেল। শুভ কামনাহ, আমরা সংস্কৃতে এরকম ভাবে ইউজ করি, রবীন্দ্র জয়ন্ত্যাহ, রবীন্দ্র জয়ন্তীর শুভকামনা। দেখুন ওইটাই লিখলাম, রবীন্দ্র জয়ন্তী তার ষষ্ঠী এক বছর, মানে এর বলছি না, রবীন্দ্র জয়ন্ত্যাহ, রবীন্দ্র জয়ন্তীর শুভকামনা। পরিষ্কার? আচ্ছা, কিছু কিছু জিনিস বাকি আছে, অন্য স্যাররা করেছে কিনা জানি না, আমার একটু মনে হলো একটু দেখাই। বেশিরভাগটাই কমপ্লিট, কয়েকটা জিনিস ধরুন। কি করে লিখবো? কোনো স্যার শিখিয়েছে এটা? না স্যার, শেখা হয়নি। ওকে, কিভাবে লিখবো? ওয়ান 1947 সবসময় পিছন দিক ধরে চলতে হয়। দেখুন, সবসময় এরকম চলতে হয়। ফার্স্ট কি আসছে? 47, 47 কে কি বলতে পারি?
সপ্ত সপ চত্বরিংশৎ। সপ্ত চত্বরিংশৎ। মনে করে দেখুন তো, যখন আমরা বলতাম না 7:12 বাজে, তখন কিভাবে বলতাম? দ্বাদশ, তারপরে কি করতাম? অধিক সপ্তবাদন। দ্বাদশ অধিক সপ্তবাদনম, এরকম বলতাম না? তেমনি সপ্তচত্বরিংশৎ অধিক, মানে সপ্তচত্বরিংশৎ 47 হয়েছে কিসের থেকে? 1900 থেকে। এবারে 19কে আমরা কি বলবো? নবদশ। নবদশ মানে হচ্ছে 19। দেখুন 1900 দুটো জিরো আছে না, তাহলে কি বলে দেবো এখানে? শতকম। এর থেকে আমাদের ইংলিশ ঢের ভালো, সংস্কৃত থেকে ইংলিশ ঢের ভালো। ইংলিশে 1947 বললেই কাজ শেষ। সংস্কৃত দেখুন কি বলতে হবে? সপ্তচত্বরিংশৎ অধিক নবদশ শতকম। সপ্তচত্বরিংশৎ অধিক নবদশ শতকম। বুঝতে পারলাম? আরেকটি উদাহরণ নিন, কি হবে? কি হবে? চেষ্টা করুন। চতুর্বিংশতি অধিক চতুর্বিংশতি, দ্বিসহস্রম। চতুর্বিংশতি। হ্যাঁ, চতুর্বিংশতি অধিক দ্বিসহস্রম। সিম্পল লিখবেন, চতুর্বিংশতি তার সাথে একটা অধিক, চতুর্বিংশতি অধিক। এবারে দেখুন, এটাকে আমি যদি ভাবি 200 ভাবতে পারি তো, তাহলে কি হয়ে যাবে? চতুর্বিংশতি অধিক বিংশ, 20 মানে বিংশতি, বিংশতি শতম বা শতকম। চতুর্বিংশতি অধিক বিংশতি শতকম। পরিষ্কার? আচ্ছা, বারে বারে বলছি, এটা কিন্তু যখন আপনারা সাল গণনা করবেন আমি তার সাপেক্ষে বলছি, শতকম। এটা যখন আপনারা সাল হিসেবে গণনা করবেন আমি তার সাপেক্ষে বলছি শতকম। এবার যখন সাল হিসেবে গণনা করব না, তখন কি করে বলবো আমি একটু পরে বলছি। এটা আমি বলছি যখন আপনারা সাল হিসেবে গণনা করবেন, তাই রেখে বলছি। তাহলে কি? চতুর্বিংশতি অধিক বিংশতি শতকম বলতে পারি। আচ্ছা, এবারে কেউ কারোর ইচ্ছা হলো, স্যার আমি 200 বলবো না, আমি বলবো 2000। চতুর্বিংশতি অধিক বিংশতি শতম মানে কি 200, কিন্তু আমি বলবো 2000, তাহলে কি বলবো? চতুর্বিংশতি অধিক, কি বলতে পারি? দ্বিসহস্রম। চতুর্বিংশতি অধিক দ্বিসহস্রম, এটা আমরা বলতে পারি। চতুর্বিংশতি অধিক দ্বিসহস্রম। ক্লিয়ার? চতুর্বিংশতি অধিক দ্বিসহস্রম। পিছন দিক থেকে আসতে হবে, কিচ্ছু না। যখন ইয়ার হিসেবে গণনা করব তখন বলতে হবে শতক। আমরা বলি না খ্রিস্টীয় 5ম শতক, খ্রিস্টীয় 7ম শতক। কালের ক্ষেত্রে আমরা এরকম ভাবে গণনা করি। কিন্তু জাস্ট যখন আপনি নাম্বার ডিফাইন করবেন 1947, ধরুন ইট ইজ এ নাম্বার, এটি একটি নাম্বার, তখন কি বলবো? এই শতকমের ক বলবো না, শতম, নবদশ শতম বলে শেষ করে দেবো, নবদশ শতম। যেমন দেখুন বিংশতি শতকম, ক আর বলবো না, বিংশতি শতম বলে ছেড়ে দেবো। ওটা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে হয়ে গেল। এটা হচ্ছে সালের ক্ষেত্রে এরকম শতকম, এটা ক আনতে হবে। ওকে, তাহলে আমি আপনাদের দুটো দিচ্ছি, লিখুন। না, এটা দেবো না, একটু দাঁড়ান। বলো কি হবে? ওয়ান 206, পিছন দিক থেকে আসতে হবে। চেষ্টা করুন কি হতে পারে।
ষট অধিকম দ্বাদশ শতকম। অধিকম বলবো না, অধিক, কারণ বাক্য তো সম্পূর্ণ হয়নি, তাই না? ঠিকই আছে। ষাট, একটা আইফেন দেবো, অধিক, তারপরে কি লিখবো? 1200, দ্বাদশ দ্বাদশ শতকম, এটা লিখবো। শতকম। এটা 1191। আচ্ছা 91 দিয়ে দিয়েছি। হ্যাঁ 91 হচ্ছে একনবতি। ওকে, একনবতি অধিক একাদশ শতম। হ্যাঁ একাদশ শতম, এরকম ভাবে লেখা হয়। পরীক্ষায় হয়তো একটা দুটো উদাহরণ এরকম থাকবে। ওকে, আমি সংখ্যা দিয়ে দেবো, আপনাদেরকে লিখতে হবে। কালবাচক না এবাচক আমি বলে দেবো। শতকম শতকম শতকম। হ্যাঁ, বলতে পারবেন এই দুটো সাল কেন ফেমাস? ভারত ইতিহাসে এই দুটো সাল খুব ফেমাস। এই 1191 সালে এই তরাইনে যুদ্ধ হয়েছিল, তাই জন্য এটা ইতিহাসে পড়তে হয়। আর 1206 সালে ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। নাম শুনে থাকবেন, আলাউদ্দিন খলজি টলজি সব ছিলেন এখন। তো হঠাৎ করে মনে পড়ে গেল দুটো সাল, তাই পারো। তো ষট অধিক দ্বাদশ শতকম নব একনবতি অধিক একাদশ শতকম। ক্লিয়ার? স্যার পুরো দিনটাকে যদি বলি, ধরুন 22শে এপ্রিল 2024, এটাকে তাহলে কিভাবে বলা যায়? আচ্ছা 22শে, হ্যাঁ গুড কোশ্চেন, 22শে এপ্রিল। আচ্ছা এটা হিন্দি হবে। কি হবে? 22শে এপ্রিল, বলুন এখান থেকে টানুন। 2024, 2024 সালের এপ্রিল মাসের 22 তারিখ। আমাদেরকে পিছন দিক থেকে আসতে হবে। কি? 2024 সালের এপ্রিল মাসের 22 তারিখ। তাহলে কি হবে? চতুর্বিংশতি অধিক विंशति शतकस्य, चतुर्विंशति अधिक विंशति शतकम, तत्षष्टि फलं फलस्य, शतकम शतकस्य, चतुर्विंशति अधिक विंशति शततमस्य एप्रिल मासस्य, मासः मासस्य एप्रिल मासे 22, তাহলে কি হবে? द्वाविंशतितमः, আর আমরা ডেকে বলি দিনাঙ্কः, এটা মনে রাখবেন, আমরা ডেকে বলি দিনাঙ্কः। যেহেতু পুংলিঙ্গ শব্দ তাই জন্য এটা পুংলিঙ্গ হয়েছে। द्वाविंशति शततमः दिनाङ्कः, এর থেকে ইংলিশেই বলা ভালো সংস্কৃতে বলার থেকে, এত বড় বলতে হবে। চতুর্বিংশতি অধিক বিংশতি শতকस्य एप्रिल मासस्य द्वाविंशतितमः दिनाङ्कः। ষষ্ঠী সৃষ্টি করে দিতে হবে। শতকের এপ্রিল মাসের 22তম দিনাঙ্ক। পরিষ্কার? আর কিছু? ওকে, তাহলে আমি আপনাদের একটা লিখতে দিচ্ছি, করুন। লিখে ফেলো, ঝটাপট লিখে ফেলো। লিখে ফেলুন। সপ্তচত্বরিংশत् অধিক নবদশ শতকस्य আগস্ট মাসस्य
পঞ্চদশः দিনাঙ্কः। গুড, ভেরি গুড। এবারে বলুন কোনটা সোজা, 1947 সালের 15ই আগস্ট, নাকি 15ই আগস্ট অফ 1947, নাকি সপ্তচত্বরিংশদধিক নবদশ শতকস্য অগস্ট মাসস্য পঞ্চদশ দিনাঙ্কः? কোনটা সোজা বলা? সেটাই বলবেন। তাই জন্য সমাজ স্কুলে এটা জানতে হয়, জেনে নিন, কিন্তু প্রয়োগ করতে কখনোই যাবেন না। কারণ আপনি তো বলে দেবেন, কিন্তু পাঁচজন জন বুঝতেই পারবে না। এমনকি আমরা এতদিন সংস্কৃত পড়ছি, আমরা যদি কখনো ভাষণ শুনতে যাই বা কেউ ভাষণ দিচ্ছে আমরা শুনছি, কেউ যদি সংস্কৃত সাল ডেট বলে না, আমাদেরকে অন্বয় করতে হয় যে কি বললো প্রথমে। হ্যাঁ, এটা এত বড়, সপ্তচত্বরিংশদধিক নবদশ শতকস্য আগস্ট মাসস্য পঞ্চদশ দিনাঙ্কः। যতক্ষণ না পঞ্চদশ দিনাঙ্ক শুনবেন ততক্ষণ সামনেটা ভুলে যাবেন কোন সাল বলেছে। তাই জন্য আমাদের এখনো প্রবলেম হয় এটা শুনতে, যে কি বললো এত বড়, তাই জন্য পিছন সামনে আমরা মেলাতেই পারি না। খুব মনোযোগ দিয়ে শুনলে তবে আমরা গিয়ে বুঝতে পারি, ও আচ্ছা এইটা বলেছে। তো এইভাবে সংস্কৃতের সালটার ক্ষেত্রে আমরা খুব একটা কাঠিন্যতা অনুভব করি। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি এতদূর। কোনো প্রশ্ন আছে? আমরা এখনো দুটো ক্লাস তো মিনিমাম পাবো, ম্যাক্সিমাম হয়তো 3টে ক্লাস পেতেই পারি। তো তার মধ্যে আমি একটা ক্লাসে আপনাদেরকে প্রশ্ন উত্তর, গত বছরের কি প্রশ্ন উত্তর একটু আলোচনা করিয়ে দেবো, আর কিভাবে পরীক্ষাটা হবে আমি জানিয়ে দেবো। মোটামুটি আমার 1 ঘন্টার সময় লাগবে এটার জন্য। আর মোটামুটি আমাদের তো মোটামুটি আমরা জেনেছি কি কি আছে, কি কি আমরা করেছি। এরপরে আমরা কিছু কিছু অভ্যাস করব, আর যেখানে যেখানে আপনাদের কোনো সমস্যা আছে আমরা সেগুলোকে দেখব। আর অনেকগুলো গল্প আছে, আমরা প্রতিটা বিভক্তি একটা করে গল্প করছিলাম, 2-3টে গল্প হয়তো পড়েছি, আরও প্রত্যেকটা বিভক্তি একটা করে গল্প আমরা পড়ব। মানে পরীক্ষা থেকে হয়তো প্রশ্ন আসবে না, কিন্তু আমরা কিভাবে সেখানে প্রয়োগ করেছি সেটা জানার জন্য। ওকে, বলুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। স্যার এই 100-র পর থেকে কি অষ্টোত্তর শত সংখ্যক যেমন মানে হ্যাঁ, পুজোতে বলা হয় 108, সেরকম ভাবে? 108, হ্যাঁ 108। হুম। এখন আমি ঘড়ি দেখার সময় শিখেছিলাম আমরা দুটোই বলতে পারি। 5টা 14কে আমরা দুরকম ভাবে বলতে পারি, একটা হচ্ছে চতুর্দশ অধিক, আর একটা চতুর্দশ উত্তর। অধিক বা উত্তর দুই শব্দ আমরা প্রয়োগ করতে পারি, এখানেও সেটাই হয়েছে। কি, যদি সংখ্যা বলি, অষ্ট অধিক শতম, এটা বলতে পারি, একসঙ্গে জুড়ে দিলে কি হবে, অষ্টাধিক শতম, একসাথে এটা বলতে পারি। আর একটা আমরা উত্তর শব্দ যোগ করে বলতে পারি, অষ্ট উত্তর শতম। এখানে সন্ধি হয়ে যাবে, সন্ধি হয়ে গেলে কি হবে, অষ্ট উত্তর সন্ধি হয়ে গেলে অষ্টোত্তর শতম। আপনি এটাই বলছেন তাই না, অষ্টোত্তর। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে এসছে এটা অষ্টোত্তর। বা আপনি যদি এটাও বলতে পারেন, এটাও ঠিক, অষ্টাধিক, ভুল না। কিন্তু বহুল আমরা অষ্টোত্তর শতনাম এটা আমরা ব্যবহার করি। অষ্টোত্তর শত নাম মানে 108টা নাম, ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম আমরা প্রয়োগ করতে পারি এখান থেকে। ওকে, অষ্টোত্তর শতম। আর নতুন কিছু আপনারা সংস্কৃত সম্বন্ধে জানতে চান? যে আচ্ছা, আমাদের ওই আপনাদের লিয়া প্রশ্ন করাটা আরেকবার শেখালে ভালো হয়। প্রশ্ন প্রশ্ন করা, ওই কোনটা? সপ্ত ককার দিয়ে প্রশ্ন করা। কুত্র ইত্যাদিগুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আমি এটা আমাকে পরের দিন একটু নোট করে দেবেন, পরের দিন আমি এটা বলে দেবো। পুত্র সপ্ত ককার না, পুত্র উত্তর কি হতে পারে, অত্র, পুত্র, তত্র, তত্র, অন্যত্র, অন্যত্র, সর্বত্র, কিছুই না। অত্র মানে এখানে, তত্র মানে সেখানে, অন্যত্র মানে অন্য জায়গায়, সর্বত্র মানে সব জায়গায়। পুত্র মানে কোথায়। দেবঃ পুত্র अस्ति, দেব কোথায় আছে। আচ্ছা, পরের দিন আমি আপনাদের গোটা সিলেবাসটা একবার রিভিশন দিয়ে দেবো পিপিটি দ্বারা, আমার কাছে পিপিটি আছে অনেক। দেবঃ কুত্র अस्ति, উত্তর কি হবে,
দেবতা যদি এখানে থাকে, দেবাহ তত্র সর্বত্র अस्ति। अस्ति। হ্যাঁ, কিন্তু দেবতা এখানে, দেবতা সব জায়গাতে আছে, তাহলে আমরা কি বলতে পারি? দেবতা দেবः সর্বত্র अस्ति বলতে পারি। রামः কুত্র अस्ति? রামः অন্যত্র अस्ति। হ্যাঁ, রাম অন্য কোথাও জায়গায় আছে, রামা অন্যত্র अस्ति। তেমনি দুটো ছবি দেওয়া থাকলে বৃক্ষ ইত্যাদিগুলো অত্র তত্রের উদাহরণ আমি ছবি সহযোগে পরের দিন আরেকবার বলে দেবো। অত্র মানে এখানে, তত্র মানে সেখানে, জাস্ট এটুকুনি মনে রাখো। আর অন্যত্র মানে অন্য জায়গায়, সর্বত্র মানে সব জায়গায়। এইভাবে আমরা বলতে পারি। কুত্র অত্র হয়ে গেল। আচ্ছা, আপনাদের আমি ডে শিখিয়েছিলাম, সানডে, মানডে, সোমবার, সোমবাসরः, মঙ্গলবাসরः শিখিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ স্যার। আপনাদেরকে শিখিয়েছিলাম শ্বः, পরশ্বः, হ্যः, পরহ্যः শিখিয়েছিলাম। হ্যাঁ হয়ে গেছে। সংখ্যাও আপনাদেরকে বলেছিলাম 1 থেকে 100। হ্যাঁ, তারপর আমি আজকেও শুধু সংখ্যা পুত্র আলোচনা হলো। বলছি না, মানে সমস্ত ওই ককার দিয়ে যে সপ্ত ককার বলে না, কতি, কদা, ও কহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। কিমর্থম। ওটা আমাকে তাহলে আপনি নেক্সট দিন এটা একবার মনে করিয়ে দেবেন, ওকে? ঠিক আছে স্যার। হ্যাঁ, আমি বুঝে গেছি, এবারে বুঝে গেছি। পুত্র কদা কতি কিমর্থম, আর কি কি হতে পারে? পুত্র কিম, কদা কতি কিমর্থম, কিম তো আছেই। পুত্র কতি কথম, কথম কেন, কথম কেন, কসমাৎ, তাহলে অনেকগুলো হয়ে যাবে তো। হ্যাঁ কসমিন, স্যার, এগুলো সবগুলোর একবার, হ্যাঁ সবগুলো একবার রিভিশন করিয়ে দেবেন। আর একটা ওই কস্য, কতির সাথে আর একটা কিয়ত, কিয়ত। কসমৈ, কতি অথবা কিয়ত দুটো একই অর্থে প্রযোজ্য হয়, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরের দিন আমি এগুলো আপনাদেরকে একবার, আচ্ছা এগুলো আমি বলিনি, এগুলো আমার বলা উচিত ছিল, কারণ যখন রাম সাহা এ সাহা এর সাথেই কহ শব্দটা আসছিল, যাই পারো আমি বলে দেবো পরে। তাহলে এই শব্দগুলো আমি পরের দিন আপনাদেরকে একটু আলোচনা করিয়ে দেবো। 1 2 4 5 6 7 8। অর্থ বলতেছি, দেখুন, পুত্র মানে কোথায়, কদা মানে কখন, পুতি মানে কটা, কিয়ত মানে কত দূর বা কত, এই অর্থ। কিমর্থম কেন, কিম কি, কথম কিভাবে, কে না কার দ্বারা, কসমাৎ কোথা থেকে, কসমিন কোথায়, কাস্য কার, কসময় কার জন্য, ইত্যাদি। পরের দিন আমি এটাকে একবার আপনাদেরকে উদাহরণ দিয়ে বাক্য বলে দেবো। কিছু কিছু উদাহরণ দিয়ে বাক্য বলে দিলে পরিষ্কার হয়ে যাবে। ওকে, তাহলে নেক্সট দিন আমি বলে দেবো, আপনাদের অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করতে পারি। পরের আমাদের কাছে এখনো দুটো ক্লাস তো হবেই, তো অনেক কিছু আমরা পড়বো, কিছু কিছু আলোচনা করবো, পিপিটি দেখাবো আপনাদেরকে। স্যার আমরা এবং যখন কিছু লিখছি, মানে সংস্কৃত ধরুন অনেকটা টাইম পাচ্ছি, ভেবেচিন্তে লিখছি, মানে সেটা হয়তো হুম নির্ভুল লিখছি, হুম কিন্তু যখন সেটা বলতে যাচ্ছি, মানে তৎক্ষণাৎ মনে পড়ছে না। মানে এই প্রবলেমটা কি করে সলভ করব? এটাই তো ভাষা, এটাই তো অভ্যাস অভ্যাস অভ্যাস। যত আপনার আত্মবিশ্বাস বাড়বে, তত আপনার বক্তব্যে সেটা প্রকাশিত হবে। এটা অভ্যাসের জন্যই হবে। দেখুন, আমরা বাংলা ভাষা কবে ছোটবেলা থেকে বলছি, কিন্তু সেই তুলনায়, সবার কথা বলছি না, আমরা কিন্তু এখনো ইংরেজি ভাষাতে কিন্তু খুব একটা সচ্ছলতা বোধ করি না বলার সময়। কিছু কিছু আটকে যায়, ভেবে চিন্তে বলি। তেমনি সংস্কৃত হয়তো কিছুদিন মাত্র শিখছেন, তো লেখার সময় হয়তো চলে আসবে, কিন্তু বলার সময় সেটাকে মাথা শান্ত রেখে অন্বয় করে, কোথায় চতুর্থী, কোথায় তৃতীয়া, কোথায় দ্বিতীয়া, যে যত ভালো বিভক্তি শিখতে পারবে, তার তত এই জিনিসগুলো ভালো আসবে। ধীরে 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 ভালো অভ্যাস হবে। তো একবার অভ্যাস করতে হবে এগুলো, কারোর সাথে কথা বলতে হবে, ভুল হোক, কারণ যখন লিখছি তখন তো এর আমরা জন্য কি ভেবে ভেবে লিখছি। শব্দরূপ ধাতুরূপ একদম ঠোঁটস্থ রাখতে হবে, মানে ভালো করে মুখস্থ মুখস্থ মানে রাখতে আমি, হবে? হ্যাঁ, আমি যেগুলো বলেছিলাম শব্দগুলো, সেই শব্দগুলো শিখে রাখুন, অনেক কাজ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা শব্দেরই বিকল্প আছে। ধরুন গিরি শব্দ, গিরিহি, স্যার হুম তো আপনি গিরি শব্দ তো শেখাননি, কিন্তু আমি শিখেছি পর্বত শব্দ, গিরি মানেই তো পর্বত, পর্বত হুম দেবতা হুম। ছিলেন। তাই জন্য, আরে এমনি যে কোনো নামের সাথে তো মহোদয় বা মহোদয়া যোগ করলে হয়ে হ্যাঁ যাবে না, হ্যাঁ সেই হ্যাঁ গ্রুপে হ্যাঁ, যদি হয়ে যাবে হারে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কি কুহেলি ম্যাডাম কিছু বলেছেন, কিছু ওয়ার্কশপের ব্যাপারে সংস্কৃতে? না, কিছু বলেননি। আচ্ছা, কিছু একটা ওয়ার্কশপ হবে শুনছিলাম সামনের মাসে। যাই হোক,
ওকে, তাহলে আজকে এতদূর থাকুক, আমরা শেষ করি, পরের দিন আমরা পড়তে বসবো আবার। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।